হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটস অফ ভিডিও এডিটিং এর 4th ক্লাসে ওয়েলকাম করছি। আজকের ক্লাস টপিক হচ্ছে ভিডিও এডিটিং টার্মিনোলজি অ্যান্ড ফিলোসফি। এই ২ টা আসলে আলাদা জিনিস। টার্মিনোলজি হচ্ছে যে কিছু শব্দ এবং ওই শব্দগুলোর কিছু নির্দিষ্ট অর্থ যেগুলা ধরেন একটা স্পেসিফিক প্রফেশনেই হচ্ছে কাজ করে। মানে এমন হইতে পারে যে একটা শব্দ এটার একটা অর্থ হচ্ছে একটা প্রফেশনের জন্য একরকম, আরেক প্রফেশনে হয়তো এটার অর্থ আরেক রকম হয়ে যায়। সো প্রফেশন ওয়াইজ এরকম ভিন্ন ভিন্ন ধরনের শব্দ বা টার্ম থাকে। তো এগুলো হচ্ছে টার্মিনোলজি। হ্যাঁ, কেন এটা আপনার জানা লাগবে? কারণ হচ্ছে আপনি হয়তো কিছুদিন পরে কাজ শুরু করতেছেন ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইড, দুনিয়ার যে কোনো জায়গার যে কোনো ক্লায়েন্টের সাথে এটা হইতে পারে। আবার এমনও হইতে পারে যে আপনি হয়তো কোনো একটা ভিডিও এডিটিং টিমের সাথে, বড় একটা টিমের সাথে কাজ করতেছেন, যেখানে হয়তো আরো ভিডিও এডিটরস আছে, যেখানে হয়তো আরো অ্যানিমেটরস আছে, রাইট? তো ওইখানে যখন আপনি কাজ করতে যাচ্ছেন বা ক্লায়েন্টদের সাথে যখন আপনি কথা বলতে যাচ্ছেন, তখন কিন্তু তারা যখন আপনার সাথে কথা বলবে, এই জিনিসগুলো, এই টার্মগুলো চলেই আসবে। ঠিক আছে? তো আমি যদি এই টার্মগুলো না বুঝি, না জেনে থাকি, তখন দেখা যাবে যে কিছু প্রবলেম পড়বে। হয়তো এমন হয় যে একটা শব্দ আমি শুনছি, আমি হয়তো এটা সম্পর্কে ঝাপসা, ঝাপসা বুঝি বা জানি। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যাবেন। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একটা স্পেসিফিক প্রফেশনের মধ্যে যেই টার্মিনোলজিগুলো ইউজুয়ালি ইউজ হয়, সবগুলো শুধু জানা বা বোঝা না, সবগুলা সম্পর্কে ডিটেইলস আইডিয়া আসলে থাকা লাগবে। আদারওয়াইজ হচ্ছে আপনি কিন্তু ওই প্রপার জিনিসটা কখনোই তুলে আনতে পারবেন না যদি টার্মিনোলজিগুলা নাই বুঝেন। তো আজকে আমরা ভিডিও এডিটিং এর এরকম আমার জানা মতে যত টার্মিনোলজি আসলে ইউজ হয়, আমি সবগুলোই হচ্ছে আজকের ক্লাসে দেখাবো উইথ এক্সাম্পলস, রাইট? কিছু ক্ষেত্রে হয়তো কিছু জিনিস করেও দেখাইতে পারি যদি প্রয়োজন হয় বোঝার স্বার্থে। আচ্ছা, তো এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে ফিলোসফি। ফিলোসফিটা কি? এটা যদি বাংলা বলি দর্শন। কোনো একটা কাজ যখন আপনি করতে যাচ্ছেন, ওর পিছনে স্পেসিফিক কিছু চিন্তা ভাবনা আসলে থাকা উচিত। তো এই যে স্পেসিফিক চিন্তা ভাবনা বা একটা জিনিস সম্পর্কে একটু গভীরভাবে ভাবা, এই জিনিসটা হচ্ছে ফিলোসফি হিসেবে আপনার কাজ করবে। একটা কাজ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ধরেন আপনি ফিলোসফি জানেন না, বুঝেন না, শুধু কাজটা জানেন। জাস্ট আপনাকে কেউ কাজ দিলে আপনি চোখ বন্ধ করে কাজটা শুরু করে দেন। আপনি ফিলোসফি কি জানেন না, বুঝেন না, দরকারও নাই, এটা আপনি মনে করেন। এটা একটা টাইপ হইতে পারে। আরেক টাইপ হইতে পারে যে আপনি আসলে ওই একটা কাজের পিছনে ফিলোসফিটুকু বুঝেন বা ওটার গুরুত্বটা বুঝেন। তো এই ২ ধরনের কাজের মধ্যে কিন্তু যখন আপনি আল্টিমেটলি আউটপুটটা দেখবেন, ওই আউটপুটের মধ্যে আপনি পার্থক্যটা আসলে বুঝে যাবেন। ভিডিও এডিটিং শিখতে পারা মানে এটাই না যে আপনি প্রিমিয়ার করতে ওইখানে টিপ দিলে এটা হয়, এখানে টিপ দিলে এটা হয়, হ্যাঁ? এই টুল নিয়ে এভাবে কাট করা যায়। আপনি এগুলো জানেন, মুখস্থ আপনি পারেন, এপ্লাই করতে পারেন। তাহলে কিন্তু একটা ভিডিও এডিটিং আসলে হয়ে গেল না, রাইট? ভিডিও এডিটিংটার পিছনের ফিলোসফিটা থাকা লাগবে, জানা লাগবে, আপনার বোঝা লাগবে। সো যেমনটা কিনা আমি বলতেছিলাম যে আজকে আমাদের ক্লাসের টপিক গুলো কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। আমরা একটা লেকচার শিট ফলো করে আজকে ক্লাসটা অপারেট করব। যেহেতু অনেকগুলো টার্মিনোলজি আমি কিছু ভুলে টুলে যাইতে পারি, এই জন্য আমি এখানে হচ্ছে টপিক গুলা লিখে রাখছি, প্লাস কিছু প্রয়োজনীয় রেফারেন্স, এক্সাম্পল, এই জিনিসগুলো আমরা রাখছি। সবার আগে যে জিনিসটা জানতে হবে, পিক্সেল। ১০০ টাকা, ১ টাকা, ১ টাকা, ১ টাকা, ১ টাকা, অনেকগুলো ১ টাকা, মানে ১০০ টা ১ টাকা মিলে ১০০ টাকা হচ্ছে। আমরা যদি বলি ১ কেজি, ১ কেজি আসলে কি? ১০০০ গ্রাম। মানে ১০০০ টা ১ গ্রাম, ১ গ্রাম, ১ গ্রাম করে মিলে ১ কেজি হচ্ছে। তো এটাকে না ইউনিট বলে, ইউএনআইটি, ইউনিট বলে। যেকোনো একটা বড় জিনিসের যেই ক্ষুদ্রতম অংশটা, সেটাকে হচ্ছে ইউনিট বলতেছে। এই যে ইউনিট, এই ইউনিটটা ভিডিও বা ছবির ক্ষেত্রে হচ্ছে পিক্সেল। আরেকটা শব্দ আছে পিক্সেলের মতোই, সেটা হচ্ছে ভক্সেল। আমি এখানে লিখে দেই VOXEL, ভক্সেল। তো ভক্সেলটা হচ্ছে কি? পিক্সেল একটা 2D ইমেজ বা 2D ভিডিওর ইউনিট বা ক্ষুদ্রতম অংশ, আর ভক্সেল হচ্ছে একটা 3D অ্যানিমেশনের ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে? তো এটা অত ভাবে বোঝা লাগবে না, জাস্ট জানায় রাখো যে এই যে ইউনিটের কথা বলতেছিলাম, একটা বিল্ডিং বানাইতে যেমন একটা ইট লাগে, এই ইটটা হচ্ছে ওই বিল্ডিংটার একটা ইউনিট, তেমনি আমার ইমেজের বা একটা ভিডিওর ইউনিটটা কি? পিক্সেল। তো একটা
পিক্সেল আসলে একটা কালারেরই হয়, এটা সবসময় মাথায় রাখবেন। যেমন আমি এখানে একটা ডিজাইন দেখতেছি, রাইট? এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেক শেপ আছে, অনেক প্যাটার্ন আছে। যদি আরো জুম করে দেখা যায় তো দেখতাম অনেক প্যাটার্ন আছে, অনেক কিছু আছে, অনেক কালার টালার আছে, তাই না? এমনকি যদি আপনি কোনো ডিজাইন দেখেন, কোনো একটা ভিডিও দেখেন যেখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টের ভিতরেও কিন্তু আপনি যদি পিক্সেলে ঢুকতে পারেন দেখবেন যে পিক্সেলটা আসলে এক কালারের। তো পিক্সেল একটা কালারেরই হয়, সলিড কালার হয়। আমি পাশে এখানে এই ছবিটারই পিক্সেলের রেফারেন্সটা দেখাচ্ছি। দেখেন এখানে যে ছোট চারকোনা বক্স গুলো আছে, এই যে বক্স, এই বক্স, একটা বক্সই হচ্ছে একটা পিক্সেল, রাইট? তো চলেন এটা যে আসলেই সত্যি কিনা আমরা একটু দেখে আসি। এই ছবিটাই তো আমরা মাত্র দেখলাম, তাই না? এই যে এই ছবিটা আমরা হচ্ছে এখানে দেখতেছি। তো এখানে প্রত্যেকটা বক্স কিন্তু একটা মাত্র কালারের হচ্ছে, এন্ড এগুলাকে আমরা পিক্সেল বলতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, পিক্সেলটা এখানে স্কয়ার আছে, রাইট? স্কয়ার তো বুঝেন, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই না? এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, প্রত্যেকটা পিক্সেলের দৈর্ঘ্য আর প্রস্থ সমান। পিক্সেল গুলো কখনোই মানে এক একটা এক এক রকম হবে না, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে পিক্সেল অলওয়েজ স্কয়ার রাখবেন। পিক্সেলকে স্কয়ার না রাখারও সিস্টেম আছে, বাট আমরা ওই সিস্টেমে যাব না, ঠিক আছে? যদি কোনোভাবে আমরা কাজ শুরু করার সময় বুঝতে পারি যে আমাদের এই এই যে কাজটা করতে যাচ্ছি এখানে পিক্সেলটা স্কয়ার হবে না, অন্য কিছু একটা হবে, আমরা এটাকে হতে দিব না, আমরা পিক্সেলটাকে স্কয়ার রাখবো। আদারওয়াইজ আপনার কাজ, আপনি যে কাজটা করবেন এটা চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তো আমরা কেমনে বুঝবো এটা যে আসলে এই এগুলা এই পিক্সেল গুলা দিয়েই যে আসলে ওই ছবিটা হয়েছে? দেখেন আমি একটু জুম আউট করি। দেখেন আপনি পিক্সেল গুলা খেয়াল করতে থাকেন, দেখেন এখানে আরো কিছু পিক্সেল আসছে, সাদা সাদা পিক্সেল, একটু অফ হোয়াইট কালারের পিক্সেল। আমি আরেকটু জুম আউট করতেছি, পিক্সেল গুলো কি হচ্ছে, ছোট হয়ে আসতেছে, তাই না? পিক্সেল গুলো ছোট হয়ে আসতেছে, এন্ড আপনি সাডেনলি খেয়াল করতেছেন এখানে আরো কিছু পিক্সেল আসতেছে, এখানে কিছু পার্পল কালারের পিক্সেল আসতেছে, এখানে পিঙ্ক, তারপর অরেঞ্জ, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পিক্সেল কিন্তু আসা শুরু করছে। আমি জুম আউট করতেছি মানে বের হয়ে আসতেছি, এন্ড আমি যখন দেখেন অনেক জুম আউট করে আসলাম, আপনি কি দেখতেছেন? একটা ডিজাইন, তাই না? তো আমি এটা একটা ডিজাইন দিয়ে এক্সাম্পল দিছি, এটা কিন্তু ভিডিওর ক্ষেত্রেও একই জিনিসই হয়। আপনি একটা ভিডিওকে যদি অনেক বেশি জুম করেন দেখবেন যে সেগুলো আসলে কিছুই না, এরকম অনেকগুলা এক কালারের বক্স, তাই না? সো এই যে এক কালারের একটা বক্স, এটা পিক্সেল। এই জিনিসটা আমরা ছবির ক্ষেত্রেও দেখতেছি আর ভিডিওর ক্ষেত্রেও সেম সেম, ঠিক আছে? এবারে আমরা দেখব রেজুলেশন। তো রেজুলেশনটা বেসিক্যালি কয়টা পিক্সেল দিয়ে আপনার ইমেজ বা আপনি ভিডিওটা তৈরি করতেছেন সেটা। এটুকু বুঝেন কিনা যে যত বেশি আপনার পিক্সেল হবে তত বেশি কিন্তু আপনার ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটিটা বেটার হবে, শার্পার হবে। যেমন কারণ হচ্ছে যে যত বেশি আপনার পিক্সেল দিতে পারবেন তত বেশি কিন্তু ডিটেইলস গুলো আপনি এখানে আনতে পারবেন। পিক্সেল যত কমাবেন, পিক্সেল যত কমে যাবে তত ডিটেইলস হারাইতে থাকবে, যেহেতু আমাদের পিক্সেল গুলো মাত্র একটা কালারকে ধারণ করতেছে, রাইট? তো ওইভাবেই আসে, আমরা বলি না ভিডিওর কোয়ালিটিটা কেমন বা ভিডিওর রেজুলেশনটা কেমন, রেজুলেশন কম বা রেজুলেশন বেশি, কোয়ালিটি কম বা কোয়ালিটি বেশি, এই জিনিসটা আসলে কিসের উপর ভিত্তি করে হচ্ছে? পিক্সেলের উপর হচ্ছে। সো রেজুলেশন হচ্ছে একটা ভিডিও বা ইমেজের কোয়ালিটি, এন্ড কিসের ভিত্তিতে কোয়ালিটিটা? এটা হচ্ছে পিক্সেলের ভিত্তিতে কোয়ালিটিটা। আমি যদি এখানে দেখি, আমরা কয়েকটা শব্দ শুনে থাকি, এইচডি, 4K, 2K, 8K, এগুলো আমরা শুনছি, রাইট? তো এগুলো আসলে কি? দেখেন এইচডি যেটা আমরা ইউটিউবে দেখি যে 1080p লেখা থাকে, এটাকে এইচডিও বলে, 1080pও বলা হয়। সো বেসিক্যালি এটা একটা রেজুলেশন। কেমন রেজুলেশন? এটা হচ্ছে এমন একটা রেজুলেশন যার দৈর্ঘ্য বরাবর 1920টা পিক্সেল থাকবে আর প্রস্থ বরাবর 1080টা পিক্সেল থাকবে, ঠিক আছে? তো এই বরাবর 1920টা পিক্সেল আর উপর থেকে নিচ বরাবর 1080টা পিক্সেল। যদি আপনার এরকম হয় তাহলে এটাকে আমরা এইচডি রেজুলেশন বলতে পারি বা এইচডি কোয়ালিটি, যেটাই বলেন না কেন চলিত ভাষায়, সেটা আমরা বলতে পারি। 4K এর ক্ষেত্রে পরিমাণটা হচ্ছে 3840 পিক্সেল ইনটু 2160 পিক্সেল, আর 8K এর ক্ষেত্রেও এখানে এটা দেওয়া আছে। সো আপনার এই বরাবর যত বেশি পিক্সেল আর এই বরাবর যত বেশি পিক্সেল তত বেশি কিন্তু আপনার
যে ভিডিওটা বা যে ছবিটা সেটা তত বেশি শার্প হবে, তত বেশি দেখতে মনে হবে ভালো কোয়ালিটির। তো আশা করি আমরা রেজুলেশন প্লাস এইচডি 4K 8K এগুলো বুঝে গেছি। তো এবার হচ্ছে এনটিএসসি ভার্সেস পিএএল। এগুলো ডে টু ডে লাইফে আপনি যখন ভিডিও এডিটর হিসেবে কাজ করবেন আসলে লাগবে না, জাস্ট জেনে থাকা ভালো, একটু হিস্টোরিক্যাল টার্ম এগুলো। এনটিএসসি হচ্ছে যখন প্রথম সাদা কালো টিভি থেকে রঙিন টিভি হইল তখনকার একটা ফরম্যাট হচ্ছে এই এনটিএসসিটা, রাইট? এটা আসলে রেজুলেশন আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই রেজুলেশনটা ফিক্স করা হয়েছিল। হ্যাঁ, এটা টেলিভিশন ডিসপ্লের জন্য ফিক্স করা হয়েছে। এটা 1941 সালের ঘটনা, রাইট? অনেক আগের কথা। তো এনটিএসসি তে যেটা হইতো যে 720 পিক্সেল বাই 480 পিক্সেল এটা হচ্ছে থাকতো। এই যে যেমন আমরা 1920 ইন্টু 1080 পিক্সেল হইলে এটাকে এইচডি বলতেছি, ঠিক কাইন্ড অফ সেরকমই ধরতে পারেন। 720 পিক্সেল বাই 480 পিক্সেলের যে এই ডিজিটাল ফরম্যাটটা, এটাকে এনটিএসসি বলা হচ্ছে। বাই দ্য ওয়ে, ডিজিটাল ফরম্যাট বলছে এটা অ্যাকচুয়ালি অ্যানালগ টিভির জন্য হচ্ছে এই জিনিসটা ছিল। সিমিলারলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আরেকটা ফরম্যাট রেডি করা হয়েছিল তখন, বা ডিক্লেয়ার করা হয়েছিল, যেটা হচ্ছে 720 ইন্টু 576 পিক্সেল হইতো। সেখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্থক্য, দুইটারই হচ্ছে আপনার এইটা 720 পিক্সেলই এই বরাবর ছিল, বাট উপর থেকে নিচ বা প্রস্থ যেটা ছিল ওইখানে কিন্তু পিএল যেটা আছে ওইখানে পিক্সেলটা কিছু বেশি। এই কারণে আপনি বলতে পারেন পিএএল যে ফরম্যাটটা এটা হচ্ছে এনটিএসসি থেকে অলমোস্ট 20% বেটার কোয়ালিটির ছবি বা ভিডিও দিচ্ছে। পিক্সেল রিলেটেড বা কোয়ালিটি রিলেটেড কথাবার্তা শেষ, এবার আমরা শুনবো এফপিএস এটা কি। এফপিএস একটা সংক্ষিপ্ত টার্ম, এটার ফুল মিনিং হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। ফ্রেম পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে কয়টা ফ্রেম। এটা আপনারা তো সবাই জানেন, আসলে ভিডিও যদি ক্যামেরা দিয়ে যে ভিডিও শুট করা হয়, ধরেন কোথাও একটা ঘটনা ঘটতেছে, অ্যাক্টিং হইতেছে বা কিছু একটা হচ্ছে, সেটাকে আপনি ক্যামেরা দিয়ে যখন শুট করতেছেন, তো এমন কিন্তু আসলে হয় না যে এই বাস্তব ঘটনাটা ক্যামেরার ভিতর ঢুকে যাচ্ছে, এটা হয় না, রাইট? ক্যামেরা যেটা করে, যখন শুট করা হচ্ছে একটা ক্যামেরা দিয়ে, ও ছবি তুলতে থাকে, প্রচুর ছবি তুলে, এক সেকেন্ডে অনেকগুলা করে ছবি তুলে, ঠিক আছে? এবং এই যে অনেকগুলো ছবি, এই ছবিগুলো একের পর এক যখন দ্রুত চলতে থাকে, তখন কিন্তু আপনার মনে হয় যে আপনি আসলে অনেকগুলো স্টিল ইমেজ বা স্টিল ছবি দেখতেছেন না, আপনি হচ্ছে একটা ভিডিও দেখতেছেন। আপনারা যারা সায়েন্সে পড়ছেন জানবেন যে মানুষের চোখ যখন দেখে কোনো একটা জিনিস, ওইটার একটা রেস থেকে যায়। আমি এই মুহূর্তে ঠিক রিকল করতে পারতেছি না, সম্ভবত একটা 0.1 সেকেন্ড অর সামথিং লাইক দ্যাট। এরকম হচ্ছে যে মানুষের ব্রেইনের যে এই লিমিটেশনটা আছে, এই লিমিটেশনটাকে অ্যাকচুয়ালি ইউজ করেই হচ্ছে আমরা ভিডিও ক্যাপচার করতে পারি। এই লিমিটেশন ইউজ করেই হচ্ছে আমরা কোনো একটা কিছুর ভিডিও রূপে কোনো একটা কিছুকে দেখতে পারি, রাইট? মানুষের যদি আসলে এই লিমিটেশনটা না থাকতো, তাহলে আমার মনে হয় না আমরা ভিডিও বলে কিছু দেখতে পারতাম, যদি রেস জিনিসটা না থাকতো। আচ্ছা, যাই হোক। তো এখানেই আসে এফপিএস টা, ফ্রেম পার সেকেন্ড। তো ফ্রেম শব্দটা দিয়ে আসলে ছবিকেই বোঝায়। ধরেন একটা স্টিল ছবি বা একটা স্টিল ইমেজই হচ্ছে ফ্রেম। এক সেকেন্ডে যদি আপনার চোখের সামনে দিয়ে 24টা ছবি এভাবে নিয়ে যাওয়া যায় এবং ছবিগুলোর মধ্যে সামান্য সামান্য পার্থক্য থাকে, তখন আপনার মনে হবে কি যে আসলে আপনি ছবি দেখতেছেন না, আপনি একটা চলমান ভিডিও দেখতেছেন, রাইট? অ্যানিমেশন, ফুল অ্যানিমেশন যেই কাজগুলো হয় সাধারণত সেগুলো 24 এফপিএস এ করা হয়। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 24টা ফ্রেম থাকে। তবে সব অ্যানিমেশনের জন্য যে 24 এফপিএস তা কিন্তু না। যেমন জাপানিজ অনেক অ্যানিমেশন, অনেক স্টাইলের অ্যানিমেশন হয় যেগুলো 12 এফপিএস এ করা হয়। কিছু হচ্ছে 8 এফপিএস এ করা হয় এবং আপনারা হয়তো স্টপ মোশন অ্যানিমেশনের কথা শুনে থাকবেন, সেগুলো আরো অনেক কম এফপিএস এ করা হয়। ঠিক আছে? তো এটা গেল অ্যানিমেশনের কথা। অ্যানিমেশন তো ফুলটাই কম্পিউটার জেনারেটেড। সো এটাকে আপনি অনেকভাবে কিন্তু ম্যানিপুলেট বলি বা কন্ট্রোল বলি, এটা করতে পারবেন। কিন্তু যখন কিনা আপনি শুট করতেছেন ক্যামেরা দিয়ে, তখন আপনার হাতে কন্ট্রোলটা কমে আসে। তো ওই অবস্থায় সাধারণত আমরা শুটের ক্ষেত্রে 25 এফপিএস হইতে পারে, 29.97 এফপিএস হইতে পারে, 30 এফপিএস হইতে পারে, 60 এফপিএস হইতে পারে। তো 60 এফপিএস যেটা, এটা আবার অনেক বেশি, অতিরিক্ত বেশি, মোটামুটি 25 থেকে 30 এফপিএস এর মতো হয়ে থাকে। কত এফপিএস দিয়ে শুট হবে
এটা কিন্তু ক্যামেরা সেটিংস দিয়ে সেট করে দেওয়া যায়। মানে আপনি যখন একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করবেন, এই জিনিসটা আপনাকে সেনসিটিভ ভাবে দেখতে হবে। আপনি হয়তো অনেকগুলা ৮টা ১০টা ফুটেজ নিয়ে কাজ করতেছেন। একেকটা ফুটেজ হয়তো একেক ক্যামেরা থেকে আসছে বা একেক সোর্স থেকে আসছে। সবগুলা ফুটেজের এফপিএস যদি সেম না হয়, আপনি যখন এডিট করতে যাবেন দেখবেন বিশাল একটা ঝামেলা ফেস করতেছেন। কেমন? কারণ দেখেন আপনি একটা ফুটেজ নিয়ে আসছেন, ওই ফুটেজের ১ সেকেন্ড সমান ২৫টা ফ্রেম। আবার আরেকটা ফুটেজ নিয়ে আসছেন, ওই ফুটেজের ১ সেকেন্ড সমান ৬০টা ফ্রেম। তো তখন একটা ফুটেজ আর আরেকটা ফুটেজ একটার উপর আরেকটা রাখবেন বা পাশাপাশি রাখবেন, হ্যাঁ? তখন কিন্তু একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে। এই কারণে ভালো ভিডিও এডিট করার সময় obviously একটা ভালো কোয়ালিটির কাজের সময় আপনাকে কিন্তু এই জিনিসটা আগে থেকেই হচ্ছে সতর্ক থাকতে হবে ব্যাপারটা নিয়ে যে এফপিএস যেন মিসম্যাচ না হয়, যেটা ২৫ হোক ৩০ হোক সমস্যা নেই, বাট সবগুলো যেন সেম থাকে। তো আমরা অলরেডি কোয়ালিটি রিলেটেড কিছু টার্মিনোলজি সম্পর্কে দেখলাম, দেন আমরা টাইম রিলেটেড একটা টার্মিনোলজি দেখলাম, এখন আমরা কালার রিলেটেড কয়েকটা টার্মিনোলজি দেখব। একটা হচ্ছে আর জিবি চ্যানেল। আপনারা জানেন যে প্রাইমারি রং কিন্তু লিমিটেড, কেমন? কয়েকটা রংকে প্রাইমারি কালার বলা হয় এবং ওই কালারগুলা একটা আরেকটা কালারের সাথে মিশে এক অনুপাতে মিশে আরেক ধরনের কালার তৈরি করে, যেটাকে সেকেন্ডারি কালার বলে। তো ভিডিওর ক্ষেত্রে আমরা প্রাইমারি কালার হিসেবে রেড, গ্রিন, ব্লু মানে লাল, নীল আর সবুজ এই তিনটা কালারকে হচ্ছে চিহ্নিত করি। আপনি যেই ভিডিওই দেখেন না কেন, যত কালারফুল ভিডিও সেটা হোক না কেন, মূলত সেটা ৩ টা কালারের বিভিন্ন রকমের কম্বিনেশনের ফলে কিন্তু এটা তৈরি হয়। আপনার কাজ করতে গিয়ে বিশেষ করে যখন আপনি কালার নিয়ে কাজ করবেন, কালার ফিক্স করার কাজ করবেন, তখন আপনার এই কালার গুলোকে একটু ভিতরে ঢুকে বুঝতে হবে। অ্যান্ড সেটা বোঝার জন্য আপনার RGB চ্যানেলটা বোঝা লাগবে। রেড চ্যানেল, গ্রিন চ্যানেল আর ব্লু চ্যানেল মানে ৩ টা কালারের, প্রাইমারি কালারের হচ্ছে চ্যানেলগুলো আলাদা করে ফেলা যায়। তো আমি এখানে একটা এক্সাম্পল ছবি দিছি, যে যেমন দেখেন আমি একটু আগে পিক্সেলটা দেখে আসছি, রাইট? ধরেন আপনি একটা ছবির একদম উপরের বাম সাইডে পিক্সেলটাকে দেখতেছেন, এটা হচ্ছে এই পিক্সেলটা। তো ওই পিক্সেলের নির্দিষ্ট কোনো একটা কালার আছে, তাই না? ওই কালারটার মধ্যে কিছু পরিমাণ লাল থাকে, কিছু পরিমাণ সবুজ থাকে, কিছু পরিমাণ হচ্ছে ব্লু কালার থাকে। এখন কত পরিমাণ? এই পরিমাণটা হয় ০ থেকে ২৫৫ এর মধ্যে। RGB কালার কোড যদি একটু খেয়াল করেন, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। RGB কালার কোড, কালার পিকার, এটা ফটোশপে যারা আপনারা কাজ করেন তারা হয়তো দেখে থাকবেন, এরকম কালার পিকার থাকে। দেখেন আমি একটা কালার যদি হচ্ছে নেই, লেটস সে এই কালারটা নিলাম। এখানে দেখেন আর এর ভ্যালু ৭০, জি এর ভ্যালু ২৫২, বি এর ভ্যালু ২২১, 0 থেকে ২৫৫ এর মধ্যে এই ভ্যালুগুলো হয়ে থাকে। দ্যাট মিনস এই স্পেসিফিক যেই কালারটা আমি দেখতেছি, এই কালারের মধ্যে আর আছে এতটুকু, জি আছে এতটুকু, বি আছে এতটুকু। তো এখন এই কালারটাকে যদি আমি ৩ টা আলাদা ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমি দেখব যে রেড এরটুকু, আপনার গ্রিন এরটুকু আর ব্লু এরটুকু। সো এইভাবে যখন আপনি এই ৩ টা কালারকে আলাদা করে দেখবেন, তখন কিন্তু আপনি প্রপারলি একটা ভিডিওর মধ্যে, একটা ফুটেজের মধ্যে কতটুকু রেড কালার আছে, বেশি নাকি কম, কেমন? কতটুকু গ্রিন আছে, কতটুকু ব্লু আছে, এটা বের করতে পারবেন। অ্যান্ড আমরা কালার কারেকশন, কালার গ্রেডিং করার সময় এটা আমাদের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের হয়তো রেড কালারটা কমায় আনা লাগতে পারে। সো তখন আমরা হয়তো রেড চ্যানেলে গিয়ে কাজ করতে পারি, রাইট? বা ব্লু কালার কমাইতে হইতে পারে, বাড়াইতে হইতে পারে। ডিপেন্ড ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। সো এই যে চ্যানেলগুলা, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল, এগুলো হচ্ছে আমরা তখন আলাদাভাবে নিয়ে কাজ করতে পারি। RGB চ্যানেল যেমন হচ্ছে কালারের জন্য আমরা দেখি, আলফা চ্যানেলটা হচ্ছে ট্রান্সপারেন্সি বা ওপাসিটির জন্য আমরা দেখি। বিষয়টা এভাবে মনে রাখতে পারেন যে কোন একটা জিনিস আছে, দ্যাট মিনস ওইটা সাদা। কোন একটা জিনিস নাই মানে ওইটা কালো। ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখলে আপনি আলফা চ্যানেলটা বুঝে যাবেন। আলফা চ্যানেলটা বেসিক্যালি সাদা আর কালো এই ২ টা রঙের মাধ্যমে তৈরি হওয়া একটা ইমেজ। যেমন এই যে গাছটা দেখতেছেন, আপনারা যারা ট্রান্সপারেন্সি জিনিসটা বুঝেন, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে এখানে গাছটা হচ্ছে ট্রান্সপারেন্ট, শুধু গাছটা আছে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ? আপনার পিএনজি ট্রান্সপারেন্ট এর যেই করলে যে স্ক্রিনটা আজকে পিছনে দেখা যায়, ওটা দেখতেছি, দ্যাট মিনস নাই।
সো পাশে আমি আলফা চ্যানেলটা দেখতেছি, এন্ড আপনি দেখেন এখানে যতটুকু অংশ গাছটা আছে ততটুকু অংশ সাদা, ইভেন গাছের ডাল এই কাণ্ডটা, এই কাণ্ড বরাবর সাদা, বাট এইখানে কালো হয়ে আছে, এবং পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ব্ল্যাক 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 দেখতেছি। দ্যাট মিনস ওই যে ব্ল্যাক জায়গাগুলো ওইখানে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, কোনো ইনফরমেশন নাই ওখানে। ঠিক আছে, এভাবে সাদার মাধ্যমে আমরা বুঝি যে এই জায়গাটায় কোনো একটা ইনফরমেশন আছে। ইনফরমেশন বলতে কি, ভিজুয়াল ইনফরমেশন, রাইট? কোনো একটা ভিজুয়াল কিছু আছে, আর কালোর মাধ্যমে বুঝি যে ওখানে কোনো ভিজুয়াল ইনফরমেশন নাই। যেমন এখানে আমি আরেকটা ছবি দেখতেছি, একটা সবুজ ব্যাকগ্রাউন্ড আর একটা বাঘ। এটা হচ্ছে একটা ভিডিওর একটা ফ্রেম মনে করেন। আমি যদি এটা আলফা চ্যানেলটা বের করি তাহলে কেমন হবে? দেখেন এটা হবে, মানে পুরাটাকে সাদা। কেন এটা হইল? কারণ হচ্ছে এইখানে কিন্তু ইনফরমেশন আছে, যতটুকু জায়গায় বাঘ আছে অতটুকু জায়গায় তো আমরা বুঝতেছি আছে, বাট যেখানে বাঘ নাই সবুজ একটা স্ক্রিন তো আছে, দ্যাট মিনস ওখানে ইনফরমেশন আছে। সো যখনই কোথাও ভিজুয়াল ইনফরমেশন আছে ওখানে আমরা সাদা কালার দেখতেছি। আচ্ছা, এটা ব্ল্যাক 100% ব্ল্যাক আর 100% হোয়াইটের মাঝামাঝি হইতে পারে। ধরেন কিছু জিনিস থাকে না যে আবছা আবছা হয়ে আছে, ওপাসিটি ধরেন 20%, 30%, 50% এরকম। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এটা 100% হোয়াইট বা 100% ব্ল্যাক হবে না, গ্রেইশ কালার হবে, গ্রে কালার হবে। হ্যাঁ, ধরেন যদি ওপাসিটি 100% হয় তাহলে হচ্ছে আপনি এরকম গাছ পুরাটা দেখতেছেন, রাইট? এন্ড আপনি পুরো ফুল সাদা দেখবেন। আপনি যদি ট্রান্সপারেন্সি কমায় ধরেন 70 করেন তাহলে সাদাটা একটু কমে একটু গ্রে, হালকা গ্রে হয়ে আসবে। যদি ওপাসিটি আরো কমান এটা আরো কমে আরো একটু ডার্ক গ্রে হবে। যদি আরো কমান তাহলে আরো কমে আরো ব্ল্যাক এর দিকে যাবে। দ্যাট মিন্স যত আপনি ওপাসিটি কমাইতে থাকবেন তত ওই জায়গাগুলো হচ্ছে ব্ল্যাক এর দিকে যাইতে। এইটা আমরা যদি একটু প্রিমিয়ার প্রোতে দেখার চেষ্টা করি, এইখানে দেখেন এটা আমার ফুটেজ, রাইট? তো আমি এখানে একটা কাজ করি, আমি এখান থেকে আলফা চ্যানেলটা সিলেক্ট করে দিচ্ছি। আমি তাহলে এখন আলফা চ্যানেল দেখতেছি, এন্ড আমি পুরাটুকু সাদা দেখতেছি। কেন? কারণ আমার পুরা ফ্রেমটার মধ্যে কিন্তু ইনফরমেশন আছে, বাঘ আছে, সবুজ রঙের স্ক্রিন আছে, হ্যাঁ, সবকিছু আমার জন্য ইনফরমেশন। এন্ড এই যেহেতু ইনফরমেশন আছে আমি এটাকে ফুল হোয়াইট দেখতেছি। লেটস সে আচ্ছা, আমি আবার আগের জায়গায় ফেরত যাই। কথার কথা, আমি হচ্ছে ওপাসিটিটা কমায় ধরেন আমি 30% দিলাম ওপাসিটি। দেখেন ওপাসিটিটা কমে আসলো না? এবারে যদি আমি আলফা চ্যানেলে যাই, দেখছেন একটু আগে আমরা ফুল হোয়াইট দেখছিলাম, এখন কিন্তু আমরা গ্রে দেখতেছি। না, আমি এখন ওপাসিটি যে 30% আছে না, দেখেন আমি যত কমাবো এটা কিন্তু তত ব্ল্যাক হবে। ওপাসিটি এই মুহূর্তে 0%, মানে আমার এই ফ্রেমের মধ্যে এখন কিচ্ছু নাই, কোনো ইনফরমেশন নাই, ভিজুয়াল ইনফরমেশন নাই। সো আমি হচ্ছে একদম ব্ল্যাক দেখতেছি, এন্ড এটা হচ্ছে আমার আলফা চ্যানেল, রাইট? দেখেন ওপাসিটি আমি যত বাড়াবো, যত বাড়াচ্ছি খেয়াল করেন ওপাসিটি বাড়তেছে, আর আমার ফ্রেমটার মধ্যে আলফা চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে। ফাইন। আচ্ছা, এইবারে আমি যদি দেখাই, ধরেন আমি সামহাও ফ্রেমের মধ্যে শুধু বাঘটাকে রাখছি, যে সবুজ রঙের স্ক্রিন ছিল ওটাকে গায়েব করে দিচ্ছি, বাঘ নাই ওখানে, কোনো এখন ইনফরমেশন নাই। এই যে এখন যে ব্ল্যাক দেখতেছি না, এই জায়গাটা আসলে কি, এখানে কোনো ইনফরমেশন নাই, কোনো স্ক্রিন নেই, কিচ্ছু নাই, শুধু আমার বাঘটা আছে। এখন যদি আমি হচ্ছে যে আলফা চ্যানেলটা দেখি, বলেন তো কি হবে, গেস করেন। এই যে বাঘ দেখতেছি, এই বাঘ বরাবর আমি সাদা কালার দেখবো আর বাকি অংশ আমি কালো দেখবো। কেমন? সো দেখেন আমি আলফা চ্যানেলে ক্লিক করলাম, দেখেন বাঘ বরাবর আমি সাদা দেখতেছি আর বাকি অংশটা কিন্তু কালো দেখতেছি। তার মানে এই সাদা অংশ বরাবর আমার ইনফরমেশন আছে, আর বাকি যেখানে আমি কালো দেখতেছি ওখানে ইনফরমেশন নাই। এটা যেহেতু ফুটেজ, আমি প্লে করি, দেখেন দেখছেন বাঘটা নড়াচড়া করতেছে, এন্ড সেই অনুযায়ী কিন্তু আমার হোয়াইট পোর্শনটা ওভাবে নড়াচড়া করতেছে। এর ফলে আপনি সহজে গ্লিচ বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন এই জায়গাটা খেয়াল করেন, দেখেন এখানে একটু ঝামেলা যে আছে, সহজেই কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, এখন সহজে বোঝা যাচ্ছে যে হয়তো এটা যদি আলফা চ্যানেল না যাইতাম জিনিসটা হয়তো এত সহজে বোঝা যাইতো না। দেখেন তো এখানে যে একটু প্রবলেম আছে, সহজে বোঝা যায় কিনা? না, অত সহজে আসলে বোঝা যায় না। সো হোপফুলি আলফা চ্যানেলটা বুঝতে পারছেন। এইবারে আমরা দেখব বি রোল আর এ রোল। বানানগুলো একটু দেখে নিয়ে, বি রোল আর এ রোল। কোনো একটা মেইন ফুটেজকে আমরা এ রোল বলি, আর এই মেইন ফুটেজটার মধ্যে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাপ্লিমেন্টারি ফুটেজ আসে
সাপোর্টিভ ফুটেজ আছে ওগুলোকে আমরা বি রোল বলি। এ রোল, বি রোল এগুলা হচ্ছে সত্যি কথা বলতে আপনার ক্যামেরায় শুট করা ফুটেজও হইতে পারে, আপনার অ্যানিমেটেড সিনও হইতে পারে, আপনার মিক্সচার অফ দিসও হইতে পারে, ঠিক আছে, অ্যানিমেটেড প্লাস ফুটেজ বেসড হইতে পারে। মেইন জিনিসটা হচ্ছে যে ফ্লোটা, এই যে ভিডিও ফ্লোটা, এই ফ্লোটার উপর বেস করে আপনি কোন ফুটেজটাকে এ রোল বলতেছেন আর কোন ফুটেজটাকে বি রোল বলতেছেন এটা বুঝতে হবে। এ রোল হচ্ছে মেইন ফুটেজটা, যেটার উপর মানে ভিত্তি করে পুরা ভিডিও কন্টেন্টটা স্ট্রাকচারটা দাঁড়ায় আছে। ধরেন কোন একজন ভিডিওতে কথাবার্তা বলতেছে, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেখাই। এই ভিডিওটা আমরা একটু দেখি। Hey friends, welcome back to the channel. If you're new here, my name is Ali. এখানে একজন মানুষ এসে কথা বলতেছে এন্ড সে একটা বই সম্পর্কে দেখাচ্ছে, বলতেছে। আমরা কি দেখলাম যে সে আসলো, বসলো, একটা বই হাতে নিল এন্ড সে বইটা নিয়ে কিছু বলতেছে। আমরা বুঝতে পারতেছি যে এই যে ফুল ভিডিও কন্টেন্টের ফ্লোটা, ও যে কথাবার্তা বলতেছে প্রথম ফুটেজটা যেটা দেখলাম ওইটার উপর স্ট্রাকচার করেই গড়ে উঠছে, রাইট? এইখানে আমার এ রোল হচ্ছে ওইটা, ওই ফুটেজটা, এটাকে আপনি মেইন ফুটেজও বলতে পারেন। বাট কিছুক্ষণ পরেই দেখেন, Hey friends, welcome back to the channel. If you're new here, my name is Ali. I'm a doctor turned entrepreneur and I'm the author of this book, Feel Good Product. দেখেন এখানে কিন্তু একটা নতুন সিন চলে আসলো, একটা অ্যানিমেটেড সিন, এটা রাইট, এটা হচ্ছে বইয়ের একটা ভিজুয়াল দেখতেছি, কিছু এখানে স্টপ মোশন আমরা দেখতেছি। তো এই যে আরেকটা সিন আসলো, এই সিনটা কোত্থেকে আসলো, কেন আসলো? এটা হচ্ছে একটা সাপোর্টিভ সিন হিসেবে আসছে এখানে। ও যে বইটার কথা বলতেছে ওই বইটাকে একটু গ্লোরিফাই করার জন্য, ওই বইটাকে একটু হিরো পজিশন দেওয়ার জন্য এই সিনটা আনা হয়েছে। দ্যাট মিন্স এটা একটা সাপ্লিমেন্টারি সিন বা এটা একটা সাপোর্টিভ সিন। এই ধরনের যে সিনগুলো আসবে এগুলোকে আমরা বি রোল বলবো। যেটা একটু আগেও বললাম, বি রোল এরকম অ্যানিমেটেডও হইতে পারে, বি রোল কোনো ফুটেজ হইতে পারে। চলেন আমরা একটু আগায় দেখি। এখন আবার আমরা কোথায় আছি? এ রোলে আছি। এই মুহূর্তে আমরা এ রোলটা দেখতেছি, রাইট? This is a bit of a rambly life update type video. তো এখন দেখেন এ রোল দেখতেছি, এর পিছনে কিছু লেখা আসছে। এটা কি সিন চেঞ্জ হয়ে গেছে? না, এটা প্রথম সিন, প্রথম ফুটেজটাই বা প্রথম রোলটাই, এ রোলটাই এটা। ওখানে অ্যানিমেশন আসছে, এটা মানে এটা আসলে এ রোলটাই দেখতেছি, এটা ডিফারেন্ট জিনিস না, এটা এ রোল দেখতেছি। এখানে কিছু ইনফরমেশন লেখা হয়েছে বাট এটা কিন্তু নতুন ফুটেজ না। So, I like to do these videos এটা নতুন ফুটেজ না, এখানে আলাদা কিছু এলিমেন্ট আসছে, বাট কোথায় আসছে? এ রোলের উপরে আসছে, রাইট? every few months, every 6 to 12 months, and I think we are now due a life update because lots of things are changing in my life. And so I want to talk through some of the ways in which I'm thinking about my YouTube channel and my... এখন দেখেন এই জায়গাটা আপনারা যদি শুনে থাকেন কি কথা বলতেছে, এখানে ও বলতেছে যে আমার ইউটিউব চ্যানেলে এটা 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 কিছু একটা বলতেছে সে তার ইউটিউব চ্যানেল নিয়ে। সো তখন কিন্তু এই পিছনে এইভাবে করে আমি আরেকটা ফুটেজ দেখতেছি, ওই লোকেরই ফুটেজ বাট আরেকটা ফুটেজ, এখানে অন্য কিছু একটা করতেছে। কেমন? এটা কি? এটা কিন্তু বি রোল। কেমন? এটা নেসেসারি না যে সবসময় এ রোলের উপরেই বি রোলে এসে বসতে হবে, তা না। যেমন এই মুহূর্তে আমি এ রোল আর বি রোল একসাথে দেখতেছি। আমার এ রোলটা হচ্ছে এইটা, যেটা মেইন ফুটেজ, যার উপর ভিত্তি করে ভিডিওটা হচ্ছে স্ট্রাকচারড হয়েছে। আর এটা হচ্ছে বি রোল। ওয়াই? কজ এই ফুটেজটা হচ্ছে ও এই মুহূর্তে যে কথাটুকু বলতেছে ওইটা সাপোর্টে হচ্ছে কিছু বলতেছে, রাইট? ওইটা সাপোর্টে কিছু জিনিস দেখাচ্ছে বা ওইটাকে সাপ্লিমেন্ট করতেছে। সো এগুলো এখানে সে অনেকগুলো বি রোল ইউজ করছে, আমরা এবার বলতে পারি। তো এই জিনিসটা আপনি যখন ভিডিও এডিটিং করতে যাবেন তখন কিন্তু অনেক লাগবে, আপনাকে এ রোল বি রোল বুঝতে হবে। এন্ড আমি এই কোর্সের পরবর্তী ক্লাসগুলোতে বলবো যে একটা ভিডিওকে কিভাবে দেখতে অ্যাট্রাকটিভ করে তোলা যায়। কেমন? ওইখানে আপনি দেখবেন যে বি রোলের অনেক ভূমিকা থাকে, যে একটা ভিডিওকে কিভাবে একটা ভিডিও থ্রু আউট অল দ্য টাইম অডিয়েন্সকে ক্যাপচার করে রাখতে পারে বি রোলের মাধ্যমে। এখন আমরা দেখব র ফুটেজ অর সোর্স ফুটেজ। র ফুটেজ আর সোর্স ফুটেজ একই জিনিসকে বোঝানো হয়। আর একটা হচ্ছে লগ ফুটেজ, এলওজি ফুটেজ, লগ ফুটেজ। তো এই যে দুইটা জিনিসই মোটামুটি একসাথে আমরা দেখে আগেই। যখন আপনি কোনো ক্যামেরা দিয়ে শুট করবেন, কোনো একটা ঘটনাকে ক্যাপচার করার চেষ্টা করবেন, ওই ঘটনাটা আনপ্রসেসড অবস্থায় বা আনএডিটেড অবস্থায়
যে ভাবে ক্যাপচার্ড হবে ভিডিওতে, ক্যামেরাতে, ডিভাইসে, ওই জিনিসটাকে র ফুটেজ বা সোর্স ফুটেজ বলা যেতে পারে। ঠিক আছে, জাস্ট যেটা হচ্ছে ঘটতেছে সামনে সেটাই ক্যাপচার্ড হচ্ছে আপনার ক্যামেরা বা ডিভাইসের মধ্যে। আর লগ ফুটেজ হচ্ছে যখন আপনি একটা ক্যামেরা বা ডিভাইস দিয়ে শুট করতেছেন তখন ওই ক্যামেরার ভিতরে স্পেশালি এটা প্রসেসড হয়, এবং এমনভাবে প্রসেসড হয় যে ধরেন আমরা মানুষরা যখন দেখি কোনো কিছু, যে কালারফুলনেস দেখি, এই কালারের কিন্তু একটা রেঞ্জ থাকে। মানুষের চোখ কিন্তু একটা স্পেসিফিক কালার রেঞ্জের জিনিসপাতিই দেখতে পারে। হ্যাঁ, আপনারা এটাও হচ্ছে আমাদের ছোটবেলায় হয়তো যারা সায়েন্স পড়ছেন জিনিসটার সাথে পরিচিত, যে একটা স্পেসিফিক রেঞ্জ থাকে কালারের, ওই রেঞ্জের বাইরের কালারগুলা মানুষের চোখ দেখতে পারে না, ওই রেঞ্জের ভিতরের কালারগুলো শুধু মানুষের চোখ দেখতে পারে। ঠিক আছে, তার মানে কি আমরা যেই কালারগুলো দেখি এর বাইরেও কিন্তু অসংখ্য কালার আছে। কিন্তু যখন লগে শুট করা হয় কোনো কিছু, তখন এই যে মানুষ যেই রেঞ্জের কালারটুকু দেখতে পারে ওর বাইরের রেঞ্জে গিয়েও হচ্ছে এই জিনিসটা ক্যাপচার করা হয়। এর ফলে যেটা হয়, যখন আপনি লগ ফুটেজটা নিয়ে কাজ করতে যাবেন আপনার ডিসপ্লে, আপনার মনিটরে বা আপনার ডিভাইসে, তখন কিন্তু আপনার হাতে ফুল কন্ট্রোল থাকবে যে কালারটাকে ইমপ্রুভ করার জন্য। কারণ এখানে হচ্ছে আপনার যতটুক রেঞ্জের কালার নিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজ করতে পারেন বা দেখতে পারেন, এর চেয়ে বেশি রেঞ্জের কালার আসলে এই ফুটেজটার মধ্যে আছে। যদিও আপনি স্টিল তখনও দেখতে পারবেন না কালারগুলো, বাট আপনি এটাকে ইমপ্রুভ করার চান্স পাবেন, যেটা হচ্ছে নরমালি র ফুটেজ থেকে এই জিনিসটা, এই সুযোগটা আপনি পাবেন না। কারণ র ফুটেজে আসলে এটা অলরেডি যেটা হয়েছে ওই রেঞ্জের জিনিসটাই হচ্ছে ক্যাপচার করা হয়। আর লগ ফুটেজ আমরা যখন প্রথম প্রথম লগ ফুটেজ নিয়ে কাজ করতে যাব আমাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগবে, কারণ লগ ফুটেজটা অ্যাকচুয়ালি দেখতে ভালো না। কেমন, আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই যে লগ ফুটেজ মনে হয় ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, কুয়াশা কুয়াশা হয়ে আছে। ঠিক আছে, র ফুটেজ নিয়ে তো আসলে আমরা কাজ করি না আইডিয়াল কেসে, লগ ফুটেজ নিয়ে করি। এন্ড লগ ফুটেজ নিয়ে কাজ করাটাই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রসেস, রাইট? তো এই যে লগ ফুটেজ দেখেন একটু ধোঁয়া ধোঁয়া লাগতেছে, নিচে আমি আরো কয়েকটা এক্সাম্পল এখানে রাখছি। দেখেন এই যে এই পার্টটা, বাম পাশের পার্টটা, এটা কিন্তু লগে শুট করা হয়েছে, যে জন্য একটু ঘোলা ঘোলা ধোঁয়া ধোঁয়া লাগতেছে। বাট এইটাকেই আমরা চেঞ্জ করে পরবর্তীতে কালার কারেকশন, কালার গ্রেডিং করে কিন্তু এই যে পার্শ্ববর্তী সাইডটুকু দেখতেছি এরকম আমরা করে ফেলতে পারি। বাট এটা যদি হচ্ছে আপনার লগ ফুটেজ না হইতো আমরা হয়তো এমন করতে পারতাম না। কেমন, এইখানে দেখতে আমরা এরকম ঘোলা ঘোলা দেখতেছি, বাট এইখানে প্রচুর কালারের ইনফরমেশন আছে। ওই যে যেটা বললাম, আপনি যতটুকু কালার দেখতে পারেন তার বাইরের রেঞ্জের কালারের ইনফরমেশনও এখানে আছে। আপনাকে জাস্ট কিছু কাজ করতে হবে, ওই কাজগুলো করার পরে আপনি এটাকে কালার দিতে পারবেন। এন্ড এই জিনিসগুলো হচ্ছে এখনো আপনি জানেন না, রাইট? বাট আমরা শিখবো কালার কারেকশন, কালার গ্রেডিং, এই যে ক্লাসগুলো আছে আমাদের নেক্সটে, ওইখানে আমরা এই জিনিসগুলো দেখবো and আরো ডিটেলসে শিখবো কিভাবে এটা করতে পারি। এখানে একটা লগ ফুটেজ আছে, আর এটাকে হয়তো আমরা কালার কারেকশন, কালার গ্রেডিং করে কিন্তু এই জায়গাটায় আনতে পারি। হোপফুলি আপনারা র ফুটেজ, লগ ফুটেজ এটা পার্থক্য বুঝতে পারছেন। এখানে রেক 7 ও 9 বলে একটা বিষয় আছে, এই বিষয়টা আজকে আমরা না ঢুকি, এটা আমরা যখন কালার কারেকশন করতে যাব তখন ওখানে এটা আমি বলে আগাবো, মানে এটা একটা ম্যান্ডেটরি জিনিস। ওকে, সো এখন এরপরেই কালার কারেকশন আর কালার গ্রেডিং বিষয়টা আসতেছে। আমি যদি প্রথমেই একটু সংজ্ঞা টঙ্গাতে যাওয়ার আগে এখান থেকে একটু দেখে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা অরিজিনাল ফুটেজ হচ্ছে এমন দেখাচ্ছে, আপনি এটাকে প্রথমত কালার কারেকশন করবেন, কালার কারেকশন করে এটা অরিজিনাল লিখছে, বাট এটা আই গেস এটা লগ ফুটেজ, রাইট? সো লগ ফুটেজ থেকে প্রথমত আপনি কালার কারেকশন করে এটার অরিজিনাল সিচুয়েশনটার মধ্যে আনবেন। আফটার দ্যাট আপনি এটার মধ্যে ড্রামা এড যদি করতে চান, কোনো স্পেসিফিক স্টাইল, সিনেম্যাটিক লুক দিতে চান, কোনো স্পেসিফিক ইমোশন ফিল অ্যাড করতে চান কালারের থ্রুতে, হ্যাঁ, তখন আপনি কালার গ্রেড করে সেটা দিতে পারবেন। কালারের উপর বেস করে কিন্তু ইমোশন চেঞ্জ হয়ে যায়, ফিলিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো, শিখবো, ইনশাআল্লাহ কাজ করবো, ইভেন প্র্যাকটিক্যাল। তো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা জিনিসগুলো একটু বুঝি যে একটা লক ফুটেজে প্রথমত আমরা কালার কারেকশন করব, কালার কারেকশন করে এটাকে অরিজিনাল সিচুয়েশনে আনবো, অবস্থায় আনবো, দেন আফটার দ্যাট কালার গ্রেডিং করব। এই জিনিসটা এখানে লেখা আছে। এরপরে আমরা চলে আসি রাফ কাটে। রাফ কাট মানে কি, আমরা যখন কোনো একটা
কিছু ভিডিও শুট করি, সেটা যে কোনো কিছুর জন্য হইতে পারে, ইন্টারভিউর জন্য হইতে পারে, একটা ইউটিউব ভিডিওর জন্য হইতে পারে, যেটা একমাত্র একটু আগে দেখলাম, নাটক হইতে পারে, সিনেমা হইতে পারে, এনিথিং এনিথিং হইতে পারে। ওই যে যখন আমরা শুট করব, ইভেন এই যে আমি শুট করতেছি, শুট করার পরে কিন্তু আমার অনেক জায়গায় অনেক ভুল থাকবে, ভুলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। অনেকখানে আমি ভুল বলে ফেলতেছি, অনেকখানে হয়তো কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হইছে, কোনো একটা কিছু হইছে, কারেন্ট চলে গেছে, হয়তো কেউ আসছে, হ্যাঁ, মাছি আসলো আমার চোখের সামনে, হ্যাঁ, কোনো কিছু একটা হইলো, তখন কিন্তু ওগুলা তো আমার রাখতে পারবো না, কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে প্রথমত আপনি যেই ভিডিওর জন্যই কাজ করেন না কেন, এডিট করতে গেলে প্রথমত আপনার রাফ কাটটা করতে হবে। রাফ কাট হচ্ছে এই ডিস্টারবেন্স গুলো কেটে বাদ দিয়ে দেওয়া, এই হচ্ছে যে আনইউজুয়াল জিনিসগুলো কেটে বাদ দিয়ে দেওয়া। প্লাস আমরা ভিডিও এডিটিং করার সময় কিন্তু আমাদের আসলে আমরা একটা স্টোরিও ডেভেলপ করি ওইটার সাথে সাথে। সো এই স্টোরিটা ডেভেলপ করার জন্য হচ্ছে আমরা যে এই যেখানে যেখানে কাট করা প্রয়োজন পড়ে সেগুলো আমরা করে স্টোরিটা দাঁড়া করাই, ঠিক আছে? তো এই যে ফার্স্ট ড্রাফট জিনিসটা, ভিডিও ফুটেজ গুলোকে কেটে কেটে প্রথম ভার্সনের যেই জিনিসটা আমরা দাঁড় করাই, যে কন্টেন্টটা, যে ভিডিওটা আমরা দাঁড় করাই, এটাকে আমরা রাফ কাট বলতে পারি। এই রাফ কাটে আসলে কোনো সাউন্ড, মিউজিক, টাইটেল এগুলো কিচ্ছু থাকে না। ইভেন রাফ কাট অনেক ক্ষেত্রে কালার কারেকশন, কালার গ্রেডিং এর আগেই করা হয়, অনেক ক্ষেত্রে না, আমার মনে হয় সব ক্ষেত্রেই আগেই করা হয়, যদি আমি এখানে পরে রাখছি। সো রাফ কাট হচ্ছে হয়তো দেখা যাচ্ছে লগ ফুটেজটার উপরেই করা হচ্ছে, রাইট? কারণ আমাকে প্রথমে হচ্ছে আনওয়ান্টেড জিনিসগুলা তো আমি রাখতে চাই না, সো ওগুলা বাদ দিয়ে দিতে হবে। এই জন্য রাফ কাটটা আগে করে ফেললে ভালো। আচ্ছা, রাফ কাটের পরে আরেকটা ওয়ার্ড আছে, আমি এখানে লিখি নাই, সেটাকে ফাইন কাট বলা যেতে পারে। আমি এখানে ফাইন কাট ফাইন কাটটা লিখছি। ফাইন কাটটা কি, রাফ কাটটা হওয়ার পরে আপনি যখন ফাইনালাইজেশন করতেছেন, সেটাকে ফাইন কাট বলতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখবো রেন্ডার। রেন্ডার শব্দটা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ভিডিওকে এক্সপোর্ট করা বা বের করা। হ্যাঁ, আমরা তো হচ্ছে অনেকাংশে ফ্রেম বাই ফ্রেম কাজ করি, বা ফ্রেম বাই ফ্রেম কাজ না করলেও আমরা এমন ভাবে কাজ করি যে প্রত্যেক ফ্রেমে কিছু না কিছু চেঞ্জ হয়। এই যে প্রত্যেকটা ফ্রেম বা প্রত্যেকটা ইমেজের মধ্যে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ গুলোকে ধরে একসাথ করে আপনার কিছু কর্মকাণ্ড করে সফটওয়্যার এড করে আপনাকে একটা ভিডিও আকারে একটা ফাইল দেয়। এটা MP4 হয়, ইউজুয়ালি আমরা ভিডিও ফাইলগুলো, আউটপুট ফাইলগুলো MP4 এ বের করি। অন্য কোনো ফরম্যাটটা আসলে মনে হয় না তেমন একটা ইউজ করা হয়। MP4 এই এক্সপোর্ট আমরা করে থাকি আর নরমালি। সো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে রেন্ডার। এর পরবর্তীতে হচ্ছে কাটস। আপনারা যদি আমার ইয়েটা দেখে থাকেন, রুটিনটা, এখানে দেখবেন যে শুধু কাট নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে। দেখবেন কাট কতটা গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং এ। আমার পার্সোনালি মনে হয় ভিডিও এডিটিং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাটগুলো। আপনি মানে কাট হচ্ছে একটা আর্ট। আপনি যদি কাটের আর্ট না বুঝেন, আপনি ভালো ভিডিও এডিটর হইতে পারবেন কিনা আমি ব্যক্তিগতভাবে আমি সন্দিহান। কাট আপনার বুঝতে হবে, কাটের মধ্যে আপনার আর্ট থাকতে হবে। হ্যাঁ, কোথায় কাটতেছেন, কেন কাটতেছেন, কাটের পিছনে অনেক সায়েন্স আছে। আমি আশা করি কাটস এন্ড কাটস ওই ক্লাসটা আমি সবকিছু দেখাইতে পারবো, বলতে পারবো। হ্যাঁ, এমনও হয় যে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যখন যাচ্ছেন, মানে কোথায় কাট দিতেছেন, যে ক্যারেক্টারটা আছে ওই মুহূর্তে, ও চোখের পলক ফেলার আগে কাট দিবেন, নাকি চোখের পলক যখন ফেলবে তখন কাট দিবেন, নাকি ফেলে যখন জাস্ট খুলে তখন কাট দিবেন। ওই জিনিসগুলোর উপর ভিত্তি করেও কিন্তু অনেক কিছু মেজারমেন্ট করা হয় বা করা যাইতে পারে। সো কাটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখবো এমনি কাটাকাটি তো আমরা পারি, তাই না? আমরা গত ক্লাসে দেখছি যে সি চাপ দিলে রেজোর্ট টুল আছে, এন্ড রেজোর্ট টুলটা দিয়ে আমরা কাট করে ফেলতে পারি। বাট আমি তো এটার পিছনে সায়েন্সটা জানি না। যদি না জানি তাহলে কিন্তু আমি আসলে ভালো ভিডিও এডিটর হইতে পারবো না। হ্যাঁ, একজন সাধারণ মানের এডিটর হয়ে থাকতে পারবো আজীবন, বাট মানে কি বলবো, অনেক ভালো কিছু হইতে পারবো না আর কি, এটা আমার মনে হয়। কাটে আমি কি, মানে আমি আমার কথা বলতেছি, আমি কি পারফেক্ট কিনা, না আমি পারফেকশনের ধারে কাছেও নাই আর কি। আমি অনেক কিছু বুঝিও, এখনো বুঝি, ঠিক আছে? সো আমি এটা নিয়ে বুঝার চেষ্টা করি অলওয়েজ।
এই জিনিসটা এমন না যে কোথাও লেখা আছে, পড়লাম, শিখে ফেললাম, মুখস্থ হয়ে গেল, কোথাও আছে কোনো জিনিস দেখলাম, ওই কয়েকটা জিনিস প্র্যাকটিস করে ফেললাম, হয়ে গেল, এরকম না আসলে। এটা দিনের পর দিন আপনার বিভিন্ন ভালো, ভালো মুভি, ভালো, ভালো কাজ দেখতে অবজারভেশন ফলে আস্তে, আস্তে হয়তো আপনার ভিতরে আসবে বা আমার ভিতরে আসবে। সো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি মনে হয় অনেক একটা সেনসিটিভ জিনিস। প্রত্যেকেরই একটু কেয়ারফুল হওয়া উচিত এই ব্যাপারে, কার্ডসের ব্যাপারে। ট্রানজিশনটা আসলে কি, মানে একটা ফুটেজ এক সিন থেকে আরেক সিনে যাওয়ার সময় হয়তো কিছু একটা হয়ে যাচ্ছে, ওইটা ট্রানজিশন, তাই না? তো ট্রানজিশনের উপরও মনে হয় আমার ক্লাস আছে আলাদা, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ট্রানজিশনের উপর ক্লাস রাখি নাই আরকি। এটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, হোয়াটএভার, দেখি এটা যদি পসিবল হয় আমি একটা আলাদা ক্লাস নিয়ে দিব ট্রানজিশনের উপরে। বাট এখানে একটা ট্রানজিশনের ক্লাস আসলে ডিমান্ড করে। আচ্ছা, যাই হোক। সো ওটা আমি দেখতেছি। আপনি হয়তো হচ্ছে কাট করলেন, কাটটাকে লুকাবেন কিভাবে? ঠিক আছে, কাট লুকানোর একটা বিষয় থাকে। না হয় আপনি যদি কাট না লুকান তাহলে দেখতে খারাপ, বুঝা যাবে যে জিনিসটা প্রপার না। যেমন এই যে এই ভিডিওটা যখন দেখবেন, দেখবেন যে অনেক কাট পড়ছে, আমাকে দেখবেন যে আমি একরকম ছিলাম, পর মুহূর্তে আরেক রকম হয়ে গেছে, হ্যাঁ, কাট পড়ছে, এগুলো দেখতে খারাপ লাগবে। আমি এখানে আসলে ট্রানজিশন ইউজ করব না, বিকজ আমি একটু ফাস্ট এক্সিকিউশন যেহেতু করতেছি, আমি ওভাবে ট্রানজিশন ইউজ করবো না। বাট একটা ভালো প্রোডাকশন, একটা ভালো কাজের মধ্যে আসলে ভালো প্রপার ট্রানজিশন থাকা উচিত। আদারওয়াইজ এই কাটগুলো যখন পড়বে একটার পর একটা, আপনার এটা কিন্তু ভালো দেখাবে না। ঠিক আছে? সো এই কাটগুলো হাইড করার জন্য আমরা ট্রানজিশন ইউজ করে থাকি। আর এর বাদেও হচ্ছে চেঞ্জিং দ্য মুড, ইমোশন, স্টোরি ফ্লো, এই যে স্টোরি ফ্লো চেঞ্জ করে ফেলার জন্য বা ইমোশন চেঞ্জ করার জন্য, মুড চেঞ্জ করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের ট্রানজিশন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর সময় ইমপ্লিমেন্ট করা লাগতে পারে। তো ইনশাআল্লাহ আমি একটা ক্লাস অ্যাড করে দিব ট্রানজিশনের উপরে, মেইন ক্লাসগুলো শেষ হওয়ার পরে। ওকে? ওভারলে, ওভারলে জিনিসটা কি, যখন একটা ভিডিও চলতেছে তার উপরে কোনো একটা ইফেক্ট অ্যাড করা। যেমন এই মুহূর্তে আমরা দেখতেছি যে এখানে হয়তো কিছু একটা চলতেছে, এখানে হলুদ কালারের কিছু ফ্লেমের মতো আছে, বাট এখানে দেখেন সাদা সাদা কিছু নয়েজের মতো আছে, এখানে কালো কিছু দাগ আছে, আপনারা বুঝতেছেন কিনা স্ক্রিনে, আমি একটু বড় করার চেষ্টা করি, দেখছেন সাদা সাদা দাগ আছে। এটা কি, এটা হচ্ছে আলাদা একটা ইফেক্ট, যেটা হচ্ছে মেইন যে ফুটেজটা আমি দেখতেছি এই ফুটেজটার উপরে বসানো হয়েছে, সো এটা ওভারলে বলা হচ্ছে। অনেক ক্ষেত্রেই আমাদের ওভারলে করা লাগতে পারে বা ক্লায়েন্ট ডিমান্ড থাকতে পারে যে এখানে এরকম একটা ওভারলে দাও, ওরকম একটা ওভারলে দাও, হ্যাঁ? তখন কিন্তু ওভারলেটা কি আপনার বোঝা লাগবে, এন্ড সেই অনুযায়ী আপনার সেটা দেওয়া লাগবে। বা আপনার নিজের থেকেও কলটা যাইতে পারে যে ভাই, এখানে এমন একটা ওভারলে দিলে হয়তো ভালো লাগবে দেখতে, স্টোরির সাথে ভালো মিলবে। আফটার দ্যাট এখানে এটা তো জানেন, মিউজিক অ্যান্ড এসএফএক্স, এটা বলার কিছু নাই, আপনার একটা ভিডিওর মধ্যে মিউজিক লাগবে। এসএফএক্স হচ্ছে সাউন্ড ইফেক্ট, সাউন্ডের ইফেক্ট হওয়া, বাতাস হচ্ছে, বাতাসের শো শো শব্দ, বা কেউ হাঁটতেছে পায়ের আওয়াজ, তারপর কেউ একটা হচ্ছে আপনার এরকম কাপ রাখতেছে, ওটার একটা শব্দ। তো এই যে ছোট 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 শব্দগুলো, এগুলো বসায় আমরা হচ্ছে একটা আমাদের ভিডিও এডিটিংটাকে আরো প্রাণবন্ত করতে পারি। যেমন যে ভিডিওটা দেখবেন যে এসএফএক্স ইউজটা ভালো হয়, সেই ভিডিওটা দেখতে অনেক বেশি প্রাণবন্ত লাগে। তো এসএফএক্স বা সাউন্ড ইফেক্ট এই জন্য আমরা ইউজ করে থাকি। এখানে একটা প্রশ্ন এসে থাকে, আমি এখানে হয়তো ডিটেইলস ঢুকবো না। হালাল হারামের একটা বিষয়ে এখানে অনেকে কনফিউজড, মানে একটা প্রশ্ন থাকে যে মিউজিক ইউজ করা হালাল নাকি হারাম। আচ্ছা, তো এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে। আসলে এটা উত্তর দেওয়ার মতো ক্যাপাবল না আমি। কারণ হচ্ছে ধর্ম নিয়ে রিসার্চ করা যেটা বোঝায় সেই জায়গাটা তো আমি আসলে কাজ করি না। সো ওইটা হচ্ছে আমি ভালো বলতে পারবো না। আমার চেয়ে হয়তো আপনার পরিচিত যদি কোনো ধর্ম নিয়ে কোনো হচ্ছে পড়াশোনা করা মানুষ থাকে, তাদের সাথে ডিটেলস আলাপ করলে হবে। এমনিতে আমি একটা রিসোর্স শেয়ার করছিলাম কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে, গিয়ে একটু নিচে নামলেই হবে, ওখানে লেখা আছে ভিডিও এডিটিং বা এই সেক্টরের হালাল হারাম নিয়ে একটা পিডিএফ বুকের মতো হচ্ছে আমি শেয়ার করছিলাম, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? অনেকে এটা চাইলে স্কিপ করেও কাজ করতে পারেন।
বা সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সাথে বা যার সাথে কাজ করতেছেন একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই করে নিলে ভালো। আমার মনে হয় যে ক্লায়েন্টকে একটু বুঝাই যদি বলা যায়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটাকে অ্যালাউ করবে। আই হোপস। আর যদি আপনার এসব নিয়ে প্যারা না থাকে, অত মাথা ব্যথা না থাকে, নাই সমস্যা নেই, তাহলে আপনি আপনার মতো কাজ করছেন। এরপর কয়েকটা হচ্ছে এগুলো টেকনিক্যাল টার্ম, টেকনিক্যাল টুল অ্যাকচুয়ালি টার্মটা। লিঙ্কিং মিডিয়া, আমি একটু প্রিমিয়ার করতে আসি। লিঙ্কিং মিডিয়াটা কি? এটা হইতে পারে আপনি হয়তো কোনো একটা ভিডিও এডিটিং টিমের মধ্যে কাজ করতেছেন, তখন হচ্ছে ওরা আপনাকে একটা ফাইল দিল, প্রজেক্ট ফাইল দিল, প্রিমিয়ার প্রো ফাইল দিল। আপনি প্রজেক্ট ফাইলটা খুললেন, সুন্দর খুলে দেখলেন কি কিছু নাই এখানে, মানে এখানে আছে বাট এখানে নেই। আচ্ছা, এটা আমি দেখাই আপনাদেরকে কিভাবে জিনিসটা হইতে পারে। আমি তো এই প্রজেক্ট ফাইলের মধ্যে এই ফুটেজটা ইউজ করছি, বাঘের ফুটেজটা। তো ধরেন বাঘের ফুটেজটা আমি এখানে ডিলিট করে দিলাম, বাঘের ফুটেজটা নাই আপনার পিসিতে। তো প্রিমিয়ার প্রোতে যখন আপনি এবার ওপেন করলেন, হ্যাঁ, এখন আপনি কি দেখবেন, এইখানে তো সব আছে, টাইগার গ্রিন স্ক্রিন, এই যে লেয়ার গুলো আছে, এখানে এগুলো আছে, কিন্তু এখানে আপনাকে কি দেখাচ্ছে, মিডিয়া অফলাইন। মানে এখানে এই যে মিডিয়াটা, ফুটেজটা, এটা নাই। প্রিমিয়ার প্রো কোত্থেকে খুঁজে পাবে যে এই ফুটেজটা এখানে ছিল, এটা তুমি ডিলিট করে দিয়েছেন, তাই না? দ্যাট মিন্স এখানে আর নাই। তো এটা আমি ডিলিট করছি, বাট অনেক ক্ষেত্রে হয় কি, যখন একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে প্রজেক্ট ফাইল দেওয়া হয়, আহ, এই ফুটেজটা যদিও ওরা হচ্ছে প্রজেক্ট ফাইলের মধ্যে, মানে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে দিয়ে দেয়, এরপরেও কি হয়, প্রিমিয়ার প্রো এটার খুঁজে পায় না। তো খুঁজে না পাওয়ার কারণে আপনাকে এরকম দেখাইতে পারে যে আপনার এটা মিডিয়াটা নাই, বুঝছেন? তখন আপনার লিংক মিডিয়া করতে হয়, মানে মিডিয়ার সাথে লিংক করাই দিতে হয়। সো এটা সিস্টেম হচ্ছে, এই যে লেয়ারটা ধরে রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে দেখেন লিংক মিডিয়া নামে একটা অপশন আছে। এটার মধ্যে ক্লিক করার পরে, এই যে এখানে লোকেট, এই বাটনটায় ক্লিক করবেন। করার পরে ওরা কিন্তু আপনাকে আহ, বলে দিবে যে তুমি খুঁজে বের কোথায় তোমার মিডিয়াটা আছে, খুঁজে আমাকে ধরায়। তো আমি তো ডিলিট করে দিছি, এখন আর হবে না। হ্যাঁ, আমি ওটাতে ব্যাক না করি। লেটস সে এটা হচ্ছে আপনার সেই ফুটেজটা যেটা অ্যাকচুয়ালি এখানে ছিল। আর কেমনে বুঝবেন, এই যে লেয়ারের গায়ের উপর কিন্তু নাম লেখা থাকে, এই নামের সাথে যদি মিলে, দ্যাট মিন্স ওইটা আপনার ফুটেজ। তো এটা ধরে আপনি যদি ওকে দেন, তাহলে কিন্তু এইটা আবার আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি এই মুহূর্তে কিছু করতে পারতেছি না, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে। হোয়াটএভার, এভাবে করে আপনারা কোনো মিডিয়া যদি লিংক না হয়ে থাকে, আপনি লিংক করাইতে পারবেন। আবার অনেক সময় এমন হবে, আপনি দিলেন ফুটেজ, আপনি দিলেন প্রজেক্ট ফাইল অন্য কাউকে, হ্যাঁ, তো সে বললো যে ভাই আপনি তো ফুটেজ গুলা তো নাই, লিংক হচ্ছে না। তো আপনি হয়তো না বুঝতে পারেন ফুটেজ লিংক হচ্ছে না মানে কি। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেই ফুটেজ লিংক হচ্ছে না বলতেছে, ওই ফুটেজটা বা ওই ফুটেজগুলো আপনাকে আলাদা করে হয়তো আবার দিয়ে বলতে হবে যে ভাই নেন, এগুলোর সাথে মিডিয়া লিংক করে নেন। এটা যদি বলেন, তাহলে ওরা সুন্দর মতো আপনি যেভাবে কাজ করতেছিলেন ঠিক সেভাবে পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা। নেস্টিং, নেস্টিং হচ্ছে যে কয়েকটা জিনিসকে মিলে একসাথে করে ফেলা। কাইন্ড অফ বলতেছে, নট ফুললি, গ্রুপের মতো করে ফেলা। যেমন আমি, এটা তো আমাদের ডিলিট হয়ে গেছে, আমি অন্য কয়েকটা ফুটেজ এনে দেখানোর চেষ্টা করি। লেটস সে এই ফুটেজটা আনলাম। ধরেন এখানে আপনার কয়েকটা কাট আছে, এখন যদি আমি একই ফুটেজের উপরে কাটছি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, হ্যাঁ, আর একটা পার্ট বলি, তিনটা পার্ট এক ফুটেজের উপরে করছি, এটা অ্যাজিউম করেন যে এক একটা ফুটেজ হইতে পারে, এক একটা ফুটেজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এই যে তিনটা ফুটেজ আছে, তিনটা, এক, দুই, তিন, এই যে তিনটা অংশ, এই তিনটা অংশকে ধরে একসাথে একটা কিছু করতে চাচ্ছেন, একসাথেই রোটেট করতে চাচ্ছেন বা একসাথে জুম করতে চাচ্ছেন, এই ধরনের কোনো যদি কিছু করতে চান, সেই ক্ষেত্রে এগুলোকে ধরে আপনি নেস্ট করে রাখতে পারেন। তো নেস্ট করার সিস্টেম হচ্ছে, যে তিনটা ধরলাম, রাইট ক্লিক করে এখানে এই যে নেস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই হচ্ছে ওরা জানতে চাইবে যে আপনি নেস্টের কি নাম দিতে চান। নেস্ট, লেটস সে এটা নাম দিলাম নেস্ট 1। তো নেস্ট 1 দিয়ে ওকে যখন দিচ্ছি, দেখেন একটু আগে কিন্তু তিনটা ফুটেজ অংশ ছিল, বাট এখন এখানে একটা হয়ে গেছে। দ্যাট মিন্স এটা এখন একটা চাঙ্ক হিসেবে কাজ করতেছে। আপনারা কি খেয়াল করছিলেন কিনা, আমি মাঝের ফুটেজটাকে কিন্তু স্কেল চেঞ্জ করছিলাম, যেটা আমি এখানে দেখতেছি, যে দেখেন বড় বড় আছে না, এখানে আমার ছোট হয়ে গেছে, বিকজ এই বরাবর যে ফুটেজ ছিল ওখানে ওটা কিন্তু আমি ছোট করছিলাম সাইজে, এন্ড এটা কিন্তু আমি এখন দেখতেছি এই অংশ,
মধ্যে এই নেস্টের মধ্যে, এন্ড এই নেস্টের পার্টটাকে ধরে এবার কিন্তু আপনি ওভারঅল স্কেল আপ স্কেল ডাউন করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, রোটেশন চেঞ্জ করতে পারবেন, মানে সবকিছুই করতে পারবেন একটা মাত্র ফুটেজ হিসেবে কল্পনা করে এই নেস্টটাকে। আচ্ছা, ইন কেস নেস্টের ভিতরে কিছু চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু এই নেস্টটা আপনি এই যে এই জায়গাটা কোথায় আছে নেস্ট 1, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু নেক্সট 1 নামে একটা নতুন সিকোয়েন্স ওপেন হইলো, আর এর ভিতরে কিন্তু জিনিসগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি পাচ্ছেন। তো লেটস সে এই যে এখানে বড় ছিল, এখানে আবার ছোট করলাম, স্কেলটা ছোট করলাম। ধরেন আপনি চান যে আরো ছোট, কথার কথা আপনি এতটুকু ছোট করতে চান, এটা আপনি এখানে ঢুকে কিন্তু করে দিতে পারেন। করে দেওয়ার পর আপনি যখন আবার মেইন সিকোয়েন্সে আসবেন যেখানে নেক্সট আছে, ওখানে দেখবেন যে এটা কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে। এরপর আমরা ছোট দুইটা জিনিস দেখে ফেলবো, ছোট বাট অনেক বেশি কাছের জিনিস। একটা হচ্ছে মার্কার আর একটা হচ্ছে লেভেল। চলেন লেভেলটা আগে দেখি। লেভেল হচ্ছে এই যে এই ফুটেজটা, এটার কালার কি একটু ব্লু টাইপের, তাই না? আবার এটার কালার গ্রিন। এটা গ্রিন কেন হইল? এটা কিন্তু বাই ডিফল্ট প্রিমিয়ার প্রোতে সেট করা আছে যে নেক্সটের জন্য তুমি এই কালার দিবে। তাহলে দেখেন ভাই, আপনি কিন্তু যখনই এখানে আসতেছেন ইজিলি বুঝতেছেন না যে এটা একটু আলাদা হয়তো একটা জিনিস, আসলে তো এটা একটা আলাদা জিনিস, এটা নেক্সট, এটার ভিতরে আরো 3টা ফুটেজ আছে, আলাদা জিনিস। তো এভাবে করে আমরা যখন ভিডিও এডিটিং করতে যাব আমাদের এই টাইমলাইনের মধ্যে এক একটা ফুটেজের পার্ট হয়তো এক এক কারণে জরুরি, এক এক কারণে আলাদাভাবে মনে রাখা লাগতে পারে। ঠিক আছে, হয়তো আমরা এমন কিছু করছি, লেটস সে দেখেন ধরেন এইখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ধরেন এই যে ফুটেজটা, এটার মধ্যে আমি শুধু এই বাম পাশের মহিলাটাকে রাখলাম, আবার এই যে ফুটেজটা এটাকে আমি এটার মধ্যে আমি হচ্ছে এই পাশে মহিলাটাকে রাখলাম, এভাবে করে ধরেন আমি করলাম। কিন্তু এই মুহূর্তে দেখেন আপনি বুঝতে পারতেছেন যে কোনটা, এটা কি প্রথম মহিলা নাকি এটা প্রথম মহিলা। হ্যাঁ, আপনি হয়তো এখন বুঝবেন যেহেতু এখানে অল্প একটু কাজের মধ্যে মাত্র 2টা কাট দিয়ে দেখাইছি, এখন মনে থাকবে, বাট একটা বড় প্রজেক্ট যখন করতে যাবে তখন কিন্তু এগুলো এইভাবে মনে থাকবে না। ওই অবস্থায় আপনি এটাকে লেভেল করে রাখতে পারেন। লেভেল হচ্ছে বেসিক্যালি আমি যে আমি এটা ধরলাম, রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে লেভেলে এসে আলাদা কালার দিয়ে দেওয়া। লেটস আমি এটার কালার ম্যাঙ্গো দিলাম। হ্যাঁ, ম্যাঙ্গো দিলাম। আর লেটস সে যে সেকেন্ড ওমেন যেটা ডান পাশেরটা ছিল ওইটার লেভেল কালারটা ম্যাজেন্টা দিলাম। ঠিক আছে, সো আমি এখন কিন্তু দেখেন এখানে প্রথম মহিলাটা, সো এটাকে হচ্ছে আমি রাইট ক্লিক করে লেভেলে ম্যাঙ্গো দিয়ে রাখতে পারতেছি। এভাবে করে বললে যেটা হবে, আপনি পরবর্তীতে একটা বড় প্রজেক্টের মধ্যে কিন্তু তাকাইলে সহজেই বুঝতে পারবেন যে বাম পাশের মহিলাটা কোন কোন ফুটেজে আছে। এই ফুটেজটা হচ্ছে বাম পাশের মহিলাটার ফুটেজ। এন্ড আপনি চাইলে কিন্তু এখানে রাইট ক্লিক করে লেভেলে এসে সিলেক্ট লেভেল গ্রুপ এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই কালারের যতগুলো হচ্ছে ফুটেজ আছে, যতগুলো লেভেল আপনি সেম কালার দিয়ে রাখতেছেন সবগুলো একসাথে সিলেক্ট করবে। ঠিক আছে, সো এটা খুব কাজের একটা জিনিস সেই লেভেলটা। আফটার দ্যাট আমরা মার্কার দেখবো। মার্কার দেখার কথা, মার্কার হচ্ছে সিমিলার টাইপের হেল্পই আপনাকে করবে। আপনার টোটাল ভিডিওটা সিকোয়েন্সের মধ্যে বিভিন্ন জায়গায় মার্ক করে রাখতে সাহায্য করতে পারে। তো আপনি একটা আধা ঘন্টার ভিডিও এডিট করতেছেন, আপনি হয়তো নোটিস করলেন যখন দেখতেছেন যে এই জায়গায় আপনি হচ্ছে একটা টেক্সট দিবেন, ওই জায়গায় আরেকটা টেক্সট দিবেন, এই জায়গায় আরেকটা টেক্সট দিবেন, এভাবে এক এক জায়গায় এক একটা টেক্সট দিবেন। এটা আপনি যখন ফার্স্ট টাইম দেখে যাচ্ছেন তখন হয়তো এটা আপনি মার্ক করে রাখতেছেন। এখন মার্কটা মনে মনে করলে তো আর হবে না, মনে মনে করলে এটা তো আর খুঁজে পাবে না পরে। তো ওই জায়গাটা কি করতে হবে, আপনার বেটার হয় যদি মার্কার দিয়ে রাখতে পারেন। মার্কার দেওয়ার জন্য আপনি কিবোর্ডে এম চাপলেই হবে। দেখেন এই যে মার্কারটা চলে আসছে। কথার কথা আমি এখানে একটা টেক্সট দিব, কথার কথা। সো আমি এখন ডাবল ক্লিক করলাম এই মার্কারের উপরে, নাম দিলাম টেক্সট। আমি টেক্সটে কি লিখতে চাই সেটা আমি এখানে লিখে রাখতে পারি। কথার কথা আমি এখানে হ্যাপি এই টেক্সটটা দিব। সো আমি টেক্সট হ্যাপি লিখে রাখলাম। চাইলে মার্কারের কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি অরেঞ্জ ভালো লাগে বা অরেঞ্জ ইজিলি দেখতে পান তাহলে অরেঞ্জটা দিতে পারেন, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, এগুলো এক একটা কালার দিয়ে রাখতে পারেন যেটা আপনার ভালো লাগে। এন্ড আপনি যখন মাউসটা জাস্ট এর উপরে আনতেছেন তখন কিন্তু এখানে ওই মার্কারের আন্ডারে কি লিখছেন ওটা দেখতে পাচ্ছেন। এভাবে করে ধরেন এখানে আসার পরে আপনার মনে হলো না এখানে আরেকটা টেক্সট দিব, সো আবার এম চাপ দেন, দিয়ে ডাবল ক্লিক করে আপনি এখানে টেক্সট, কথা কথা এখানে লিখতে পারেন যে
এক্সাইটমেন্ট লিখতে পারেন, রেড কালার দেন, অরেঞ্জ কালার দেন, সমস্যা নেই। ধরেন সবগুলো টেক্সটের জন্য আপনি অরেঞ্জ কালারের মার্কার ইউজ করবেন। এবার পুরো ভিডিওর মধ্যে আপনি দেখলেই বুঝতে পারবেন, ও আচ্ছা তাহলে এখানে আমি 10টা জায়গায় মার্কার দিচ্ছি, মানে এই 10 জায়গায় টেক্সট। ঠিক আছে, সো এইভাবে করে আপনি কোথায় কি করতে যাচ্ছেন, আপনার প্ল্যানটা কি, সেই অনুযায়ী মার্কার সেট করে দিতে পারেন, সো দ্যাট ইজিলি এগুলো ফাইন্ড আউট করতে পারেন। টার্মিনোলজি শেষ। আমার মনে হয় না এর বাইরে আর কোনো টার্ম লাগতে পারে, বাট ততদিনে আমার মনে হয় আপনি ওই যোগ্যতা অর্জন করবেন যে এই টার্মিনোলজিটা নিজে থেকেই যেন বুঝে ফেলবেন। এরপরে আজকে আমাদের ক্লাসের সেকেন্ড পার্টটুকু আমরা দেখবো, সেটা হচ্ছে ফিলোসফি। আপনি অন্ধের মতো না বুঝে একটা কাজ করলেন, ধরেন অঙ্ক মুখস্থ করে গিয়ে পরীক্ষার খাতায় লিখে দিলেন, এই জিনিসটা তো ভালো না। আপনি নাম্বার পাইতে পারেন, ঠিক আছে, বাট ওইখানে অ্যাকচুয়ালি আপনার মেরিট, আপনার বুদ্ধিমত্তার রিফ্লেকশনটা হইল না, রাইট? এবং সেটা হয়তো একটা পরীক্ষায় আপনি পাইলেন মুখস্থ অঙ্ক লিখে ভালো নাম্বার, কিন্তু সব পরীক্ষায় পারবেন না। আপনার পরীক্ষার খাতায় নাম্বার পাইলেও হয়তো ওই অঙ্কটা আপনার লাইফে কোনো কাজে লাগবে না আলটিমেটলি, ঠিক আছে, কজ আপনি তো মুখস্থ করছেন, বুঝেন নাই। আপনি যদি বুঝে করতেন, আপনি পরীক্ষায়ও ভালো করতে পারতেন, পরীক্ষায় অঙ্কটা যেভাবেই আসুক সেভাবেই পারতেন। ইভেন এই অঙ্ক আপনার জীবনের লাইফে কোনো না কোনো স্টেপে হয়তো আপনার কাজে লাগতো, বা এমন কোনো একটা সিচুয়েশনে পড়লেন, আপনি দেখলেন যে এইভাবে এই সিচুয়েশনটা সলভ করা যেতে পারে, বা এই রকম লজিক ইউজ করে সলভ করা যাইতে পারে, যেহেতু আপনি ওটার পিছনে চিন্তা ভাবনা করছিলেন, সো এটা আপনার লাইফে কাজে লাগবে সামহাউ। সিমিলারলি আপনি যদি ভিডিও এডিটিং করতে বসেন ভাই কোনো পারপাস ছাড়া, তাহলে হচ্ছে এটা আপনার লাইফে কাজে লাগবে না, বা আপনি খুব ভালো একটা জায়গায় যাওয়ার পসিবিলিটি আমি কম দেখি আর। আমার মনে হয় যখন আপনি ভিডিও এডিট করতেছেন বা যে কোনো কাজই করেন, সত্যি কথা বলতে যে কোনো কাজই করেন না কেন, আপনার ওটার পেছনে পারপাসটা বোঝা লাগবে। তো ভিডিও এডিটিং এর পারপাসটা কি? ভিডিও এডিটিং এর পারপাস হচ্ছে একটা গল্প বলা। একদম সহজ কথায় হচ্ছে একটা গল্প বলা, এটাকে ইংলিশে স্টোরি টেলিং বলা যেতে পারে। স্টোরি শুধু নাটকেই থাকে না, স্টোরি শুধু সিনেমাতেই থাকে না, স্টোরি জীবনের সব ক্ষেত্রে থাকে। অ্যান্ড অলসো স্টোরি হচ্ছে মানুষকে, অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, টানে। কোনো একটা ভিডিও মানুষ কেন দেখে জানেন? শুধুমাত্র স্টোরির জন্য, আর অন্য কিছু না, ঠিক আছে? স্টোরি ছাড়া আপনার কোনো মুভি ভালো লাগবে না। সেখানে যত নামকরা সুপারস্টারই থাকুক, সেখানে যত দামি ভিএফএক্স ইউজ করা, ওই মুভিতে যদি কোনো গল্প না থাকে, মুভিটা আপনাকে টাচ করবে না। এটা দেখে ইনিশিয়ালি মজা লাগতে পারে, এক্সাইটমেন্ট আসতে পারে, বাট এটা লং লাস্ট করবে না। এই স্টোরির বিষয়টা যেটা বললাম শুধু মুভিতেই না, একটা এডুকেশনাল কন্টেন্টে, একটা নর্মাল ইউটিউব ভিডিওতে, একটা কমার্শিয়াল ভিডিওতে আপনি অনেক অ্যাড নিশ্চয়ই দেখে থাকবেন যেখানে স্টোরি, ছোট 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 স্টোরি আছে। কেন? আপনার কোকা কোলার অ্যাড দেখছেন কিনা জানি না, কোকা কোলা অ্যাড তো এমনও বানাইতে পারতো যে এই যে এটা হচ্ছে কোকা কোলা, এটা খাবেন আপনার শরীর ঠান্ডা হবে, তো এটা খাবেন আপনার অমুক জিনিসটা হবে, ভালো লাগবে, প্রোডাক্ট দেখায় ডিরেক্ট বলতে পারতো। আপনি দেখবেন কোকা কোলার অ্যাড গুলো এমন হয় না। কোকা কোলা ইউটিউবে গিয়ে একটু সার্চ দিয়ে যদি দেখেন যে কোকা কোলা ভিডিও অ্যাডস লিখে সার্চ দেন, দেখবেন যে ওদের অ্যাড গুলাতে গল্প থাকে, এক একটা অ্যাডের মধ্যে এক একটা গল্প থাকে, ঠিক আছে? এবং কোথাও বলে না যে কোক কোক খাও, কোকটা কিনো, কোকা কোলা কিনো, এটা বলে না। তো স্টোরি থাকে, স্টোরি বেসড কাজকর্ম করে। স্টোরি হচ্ছে এই সমস্ত কিছু কলিজা। কেমন? স্টোরি যদি না থাকে তাহলে একটা ভিডিওর মধ্যে আসলে কিচ্ছু নাই, বিলিভ করেন একটা স্টোরি ছাড়া ভিডিও বানায় দেখেন, ওইটা কেউ আপনার কাছেই ভালো লাগবে না। সো আপনি যখনই ভিডিও এডিট করতে বসতেছেন, যার ভিডিও এডিট করতে বসতেছেন, যেমন ভিডিও এডিট করতে বসতেছেন, আপনার ফার্স্ট টেন্ডেন্সি, ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত যে একটা স্টোরিকে তুলে ধরা ওই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? এন্ড আপনারা জানেন কিনা যে ধরেন ৩টা সেন্টেন্স, ১ নাম্বার সেন্টেন্স, ২ নাম্বার সেন্টেন্স, ৩ নাম্বার সেন্টেন্স, ১ ২ ৩ সিকোয়েন্স চেঞ্জ করে দিলেই কিন্তু স্টোরি চেঞ্জ হয়ে যায়। কেমন? এন্ড ভিডিও এডিটরের কাজ ওই জায়গাটাতে, যে কিভাবে, আমি বলতেছি না অলওয়েজ সিকোয়েন্স চেঞ্জ করতে, বাট কিভাবে প্রেজেন্ট করলে আপনার এই ভিডিওটা হচ্ছে একটা সুন্দর চমৎকার স্টোরি টেলিং করতে পারবে। তো ভিডিও এডিটিং এর পিছনের মেইন পারপাস হচ্ছে একটা স্টোরি বলা,
একটা গল্প বলা। আপনি যেদিন স্টোরি বলায় পারফেক্ট হইতে পারবেন, যেদিন পারফেক্ট পরে পারফেক্ট হইলে তো কথাই নেই, আর যেদিন আপনি স্টোরি বলাকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারবেন আপনার ভিডিও এডিটিং এর মধ্যে, সেদিন দেখবেন যে আপনার ভিডিওকে আর কেউ থামাইতে পারতেছে না। আর এমনিতে তো ধরেন যে ভিডিও কাট করা, মাস্ক করা, রোটোস্কোপিং করা, গ্রিন স্ক্রিন রিমুভ করা, এই যে টেকনিক্যাল টুল আছে, এই টুল আর কয়টা? ৫টা, ১০টা, ১৫টা, ২০টা, খুব বেশি হলে ২০টা না, ২০ অনেক বেশি বলে ফেলছি, ১২-১৫টা। এই ১২-১৫টা টুলস মুখস্থ করতে, বুঝতে, শিখতে, প্র্যাকটিস করতে কয়দিন লাগে? ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস, এর বেশি তো লাগে না। তা যদি হইতো তাহলে তো সবাই ভিডিও এডিটর হয়ে যেতে পারতো খুব ইজিলি। কিন্তু আপনি দেখেন, মানে ভালো মানের ভিডিও এডিটর আসলে খুব বেশি আছে, আসলে খুব বেশি নাই। মার্কেট এখনো অনেক ওপেন, বিকজ এই যে ভিডিও এডিটিংটার পিছনে যে পারপাসটা, স্টোরি টেলিংটা, ওই জায়গাটাতেই হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের উইকনেস। আমরা বেশিরভাগ মানুষই জানি না আসলে ওইটা স্টোরি টেলিং এর বিষয়ে, আর যারাও জানি এখনো আসলে প্রপার না এই জায়গাটা। সো আমাদের ভিডিও এডিটিং এর এই পারপাসটা বুঝে প্রত্যেকটা কাজ করতে হবে। আপনারা যারা অনেকেই আমি দেখছি যে কিছু প্র্যাকটিস করে শেয়ার করছেন গ্রুপে, তো এগুলা র্যান্ডম না যে ফুটেজ আপনি ডাউনলোড করছেন, কাটছেন, বসাইছেন, কিছু হয়তো টেক্সট বসাইছেন, দিছেন, Just দেখে মনে হইতেছে কি যে র্যান্ডমলি জিনিস পাতেন, সেম জিনিস আপনি তো কাটতে পারেন, ভিডিও ফুটেজ কাটতে পারেন, একটার পিছনে একটা রাখতে পারেন, আপনি টেক্সট বসাইতে পারেন, গ্রিন স্ক্রিনের ভিডিও আপনি ইউজ করতে পারতেছেন, তাই না? এগুলো দিয়ে এই ছোট ১০, ২০, ১৫, ২৫ সেকেন্ড, ৩০ সেকেন্ডের মধ্যে যদি স্টোরি বলতে পারতেন, আপনি যে নতুন ভিডিও এডিটর এটা কেউ বিশ্বাসই করতো না। করে দেখেন আজকে ক্লাসটা করার পরে আপনি যেই লেভেলেই থাকেন না কেন, যেই লেভেলেই থাকেন না কেন, আপনি ইউটিউব থেকে বিভিন্ন ফ্রি ভিডিও ডাউনলোড করে যে কেটে কেটে স্টোরি বলার চেষ্টা করেন। এটা একটা বাবা মেয়ের গল্প হইতে পারে, এটা কোনো একজন উম, বেকার যুবকের গল্প হইতে পারে যে সাকসেসফুল হইলো, হ্যাঁ। এটা হয়তো কোনো একজন মানুষ হয়তো রাস্তা দিয়ে যেতেছে, লাকিলি একটা সে কোনো একটা টাকার বস্তা পেয়ে গেল, এরকম স্টোরি হইতে পারে, ফানি স্টোরি হইতে পারে, অ্যাবনর্মাল স্টোরি হইতে পারে, ইমোশনাল স্টোরি হইতে পারে, হ্যাঁ। স্টোরি টাইপের কোনো শেষ নাই, ঠিক আছে? টাইপের কোনো শেষ নাই, স্টোরি হইতে হবে। স্টোরি হইলেই দেখবেন যে আপনার যেই কাজটা, নট নেসেসারিলি যে আপনি ভিডিও এডিটিং আজকে প্রিমিয়ার প্রো কি আজকে ২ দিন ধরে শিখতেছেন, এই যে আমার আগে ৩ ক্লাস দেখে শিখছেন, নাকি এর আগে ৩ বছর ধরে শিখে আসছেন। মানুষ এটা জাজ করতে যাবে না, মানুষ এটা বুঝতেও পারবে না যদি আপনার ভিডিও এডিটিংটার মধ্যে একটা স্টোরি থাকে, ঠিক আছে? সো এটা চেষ্টা করবেন। আর লাস্টলি যদি বলি হোয়াট ইজ স্টোরি টেলিং, এটা বিশাল একটা টপিক, আসলে আমি অনেক বিশাল আজকে করবো না। স্টোরির অনেক স্ট্রাকচার আছে, আমাদের এই কোর্সের আন্ডারে হয়তো আমি এটা নিয়ে আগে আগাবো না, বাট এটা প্রবাবলি আমার নেক্সট যে কোর্সটা আমি ওই কোর্সের মধ্যে স্টোরি আলাদা ক্লাস থাকে। এতটুকু বলতে পারি স্টোরি টেলিং হচ্ছে যে কোনো একটা ঘটনা শুরু করা এবং সেই ঘটনাটাকে আগায় নিয়ে যাওয়া, সেই ঘটনার মধ্যে কোনো একটা কনফ্লিক্ট, কোনো একটা ঝামেলা, কোনো একটা কি বলবো পাজলড অবস্থা ক্রিয়েট করা, এবং আফটার দ্যাট ওই পাজলড অবস্থা বা ওই ঝামেলাটা, হ্যাঁ, বা ওই কনফ্লিক্টটা, সংঘর্ষ বা দ্বন্দ্ব যদি বলতে গেল, সেটাকে হচ্ছে সলভ করা থ্রু দ্য হিরো। হিরো মানে এখানে অলওয়েজ নায়ক না, হ্যাঁ। হিরো বলতে বোঝাচ্ছে যে সেই সাবজেক্টটা, সেই এলিমেন্টটা, যে এলিমেন্টটা হচ্ছে এই টোটাল যে ঘটনাটা, এই ঘটনাটা যাকে ঘিরে, যাকে কেন্দ্র করে পিভট করবে, সার্কেল করবে, ঠিক আছে? তো এটা সবসময় একটা নায়ক হইতে হবে তা না, ইভেন একটা মানুষও নাও হইতে পারে, একটা ছোট্ট চড়ুই পাখি হইতে পারে, হ্যাঁ, আপনার স্টোরি হিরো। বা কি হয় ভূতের গল্পে কি হয়, একটা ভূত হিরো হইতে পারে, জিন ভূত যেটাই বলে ভূত হিরো হইতে পারে, হ্যাঁ। হিরো হচ্ছে যে এই টোটাল স্টোরিটাকে যে ফ্লোটা করায় নিয়ে যাবে লাস্ট পর্যন্ত, আর লাস্টে একটা ভালো এন্ডিং হবে। এন্ডিং ভালো বলতে বুঝাচ্ছি যে মানে নট হ্যাপি, হ্যাপি এন্ডিং হইতে পারে, অপোজিটটাকে স্যাড এন্ডিং হইতে পারে, বাট একটা এন্ডিং হবে যেটা মানুষকে টাচ করবে। যেমন আপনারা একটা নাটকের কথা শুনছেন হুমায়ুন আহমেদের,
ক্যারেক্টারটার নাম কি মুহূর্তে মনে নাই, বাকের ভাই যে ক্যারেক্টারটা ছিল ওখানে, লাস্টে তার ফাঁসি হয়। হ্যাঁ, সো এমন একটা এন্ডিং সেখানে, এটা যে এর জন্য তৎকালীন সময় মানুষজন রাস্তাঘাটে নামছিল মিছিল করতে, আন্দোলন করতে, যে ওই লাস্ট পরে ফাঁসি দেওয়া যাবে না। স্টোরি এতটা পাওয়ারফুল, মানুষকে এতটা কানেক্টেড করতে পারে, এতটা ইমোশনাল হচ্ছে করতে পারে। এটা করার প্রধানতম হাতিয়ার হচ্ছে ভিডিও এডিটিং। সো ভালো থাকবেন সবাই, আজকে ক্লাসটা এই পর্যন্তই। হোপফুলি নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা একটা না কয়েকটা ভিডিও নিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা ভালো না, এই ভিডিওটা কেন ভালো, এই ভিডিওটা কেন ভালো না, এই ধরনের বেশ কয়েকটা ভিডিও নিয়ে আমরা অ্যানালাইসিস এন্ড ডিসকাশন করব, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে আসলে আপনি নিজে যখন কাজ করতে যাবেন তখন কোন কোন জিনিসগুলো আসলে মেনটেন করবেন, কোন কোন জিনিসগুলো মেনটেন করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।